ফেসবুক, সোশ্যাল মিডিয়া আসলো, যত রকম অ্যাবিউজ করা যায়। মানে ভালোটার থেকে আমাদের দেশে খারাপটা আমরা নেই বেশি। তা আমি জয়া আপুকে কোনোদিন পাল্টা তাকে জয়া আপুকে বলতে একদম, পারে না, কিন্তু একদম। কোনোদিন আমি দেখিনি যে আপু কাউকে নিয়ে একটা বাজে কথা, একটা নেগেটিভ কথা বলেছে। একইভাবে বিপাশাপুর কথাও বলেছি, বিপাশাপু এত জ্ঞানী গুণী একজন মানুষ, তো দুইজন মানুষকে নিয়ে যে ফালতু কম্পারিজন, মানে এটা একদম কি বলবো আর, মানে আমি নিউসেন্স ছাড়া আর কিছু বলবো না। ডিরেক্টরদেরকে, প্রডিউসারদেরকে আমাদেরকে নিয়ে ভাবতে হবে যে আমাদেরকে কাজে লাগানো যায় নতুনভাবে, নতুন করে। ইটস নট আমাকেই নিতে হবে, এরপরে যে সরকার আসবে যদি আমার ক্ষমতা থাকে তাদের কাছে পৌঁছানোর, আমি তাহলে এটা বলবো যে যেমন জাপানে 3 বছরের বাচ্চাদেরকে হচ্ছে স্কুলে শেখানো হয় এথিক্স, ভ্যালুজ, মোরালিটি, হ্যাঁ, মানে মানুষের প্রতি মানুষের কম্প্যাশনেট অ্যাটিটিউড, ছোট ছোট 3-4 বছরের বাচ্চাদেরকে এটা আলাদা করে বই থাকে যেটা শেখানো হয়। আমার কাছে একটা কথা খুব ইম্পর্টেন্ট, লাইফে তুমি দেখবে এনিথিং টু মাচ ইজ পয়জন। একটি মুখ, এক জোড়া চোখ, কখনো মিষ্টি, কখনো রহস্যময় হাসি। এর মাঝেই আমরা দীর্ঘ সময় দেখেছি প্রেম, বেদনা আর সময়ের গল্প। তার অভিনয় যেন এক নীরব কবিতা, যে কবিতার শব্দগুলো আমাদের নাট্য জগতে আজও জীবন্ত। ক্যামেরার সামনে যার সৌন্দর্য, সরলতা, সংবেদনশীলতা আমাদের মুগ্ধ করে, ক্যামেরার পেছনে ব্যক্তি মানুষটির পথ চলাও আমাদের সামনে হাজির হয় এক নদীর মতো, নিরবধি, গভীর আর রহস্যময়। হ্যাঁ দর্শক, বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকের আজকের এপিসোডে আমি রুম্মান রশিদ খান সেই নদীর গল্পই শুনবো, যে নদী আমাদের আবেগ, আমাদের অনুরণন, শিল্প আর জীবনের সংমিশ্রণে অসাধারণ মানুষ। তিনি রিচি সোলাইমান। রিচি আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আই এম সো হ্যাপি, গতকাল 23 জানুয়ারি আপনার জন্মদিন ছিল এবং এই সময় আপনাকে আমি আমার পডকাস্টে পেয়েছি আমিও হ্যাপি তোমার এখানে আসতে পেরে। এবং আপনার সাথে আমার একটা অদ্ভুত কানেকশন আছে। আই এম সো গ্রেটফুল, আমার বিভিন্ন বিশেষ দিনে আপনাকে আমি পেয়েছিলাম। যেমন আমার বিয়েতে আপনি 3 মাসের রায়ানকে নিয়ে এসেছিলেন, হ্যাঁ, হ্যাঁ, আমার বাচ্চার জন্মদিনে আপনাকে পেয়েছি হ্যাঁ। এবং আপনি যখন মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন, সেটি কিন্তু ছিল আমার প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার। তাই? ও, এত দিক থেকে আমরা কানেক্টেড? এত দূরে কেন আমরা? কোথায় দূরে, আমাদের অন্তরটা কাছে, কারণ অনেক আপনি কাছে। যে দেশে যেখানেই হ্যাঁ। থাকেন আমাদের Somehow আমি হয়তো জানি, হ্যাঁ, তোমার রাইট। সাথে আমার কোনো না কোনোভাবে আমি যখন হ্যাঁ, দেশের হ্যাঁ, বাইরে ছিলাম, যখনই দেশে আসতাম কোনো না কোনো ইস্যুতে তোমার সাথে আমার দেখা হতো। দেখা হতো এবং যে কোনো অনুষ্ঠানে আপনাকে আমি পেয়েছি, কারণ আপনার সাথে সময়টা মিলে গেছে। আসলে আলহামদুলিল্লাহ। প্রকৃতি চায় যে আপনার সাথে আমার আ সংযোগটা আ থাকুক। আমিও চাই, আমিও চাই। তো আপনার যে ব্যাপারটা আমার শুরু থেকে, মানে আমি সেই ছোটবেলা বলবো না, ছোটবেলায় বলবো, না, কারণ তুমি আমি বলতেই যখন পারো, কোনো অসুবিধা নাই। না আমি আমার ছোটবেলা বলছি, আমার ছোটবেলা থেকে আমি পত্রিকা ম্যাগাজিনে যখন আপনার ইন্টারভিউ দেখতাম এবং যখন থেকে আপনাকে জেনেছে, আপনার ইতিবাচকতা আমাকে সবসময় মুগ্ধ করে এবং এখন আমি যখন দেখি যে আপনি বিভিন্ন জায়গায় বলেন যে আমার কি আছে সেটা নিয়ে আমি হ্যাপি, আমার কি নেই সেটা নিয়ে আমি কখনো দুঃখ করি না, আমি ভীষণ হ্যাপি। এরকম ভাবে কথা কে বলতে পারে বলেন? হ্যাঁ, আমার আসলে আমার আমার খুব, মানে যেকোনো পজিটিভিটি আমার অনেক ভালো লাগে এবং চারিপাশে পজিটিভিটি ছড়াতেও আমার ভালো লাগে। আমি এই কথাটা সবসময় বলি। হয়তো অনেক সময় আমাকে অনেকে বলে যে, "এটা কিন্তু তুমি করোনি, এটা কিন্তু তুমি পারোনি।" তো তখন সাথে, সাথে আমি অ্যান্সারটা করি যে, "আমি কি পারিনি সেটা না বলে আমি কি পেরেছি বা কি করেছি, কি করছি সেটা তোমরা বলো।" কারণ ওটা আমাকে আরো ইন্সপায়ার করবে ভালো আপনার কিছু এই করতে। আলোটা আমাকে একটু দেন না, মানে তুমি আমরা অলরেডি আলোয় আলোকিত। সো তোমার একদমই এগুলো লাগবে না। তুমি খুব সুন্দরভাবে সবকিছু গুছিয়েছো। আলহামদুলিল্লাহ। বাহ বাহ বাহ, আপনি আমার পডকাস্ট দেখেন? আমি দেখি, আমি ওয়াও, দেখি। বাহ। আমি দেখি, অনেক ভালো লাগে। অনেক ভালো, ভালো গুণী, গুণী মানুষরা এসছেন এবং বিশেষ করে যেহেতু আমি তোমার অনুষ্ঠানে আসবো, সো আসার আগে আমার তো একটু দেখতে, আরো একটু বেশি দেখতে হয়েছে। বাট অনেক পপুলার হচ্ছে। আম এবং যে কারণে আমি বলছিলাম যে, রোমান কি সেই সাথে বড়লোকও হচ্ছে কিনা? আসলে বড়লোক তো আমি শুরু থেকেই, কারণ আমি বড় মনের মানুষদের সাথে চলি এবং সেই কারণে আমার শিক্ষা সমৃদ্ধ হয়েছে আপনাদের দ্বারা, তো আমি তো বড়লোকই। আলহামদুলিল্লাহ। তো আমি তো বড়লোক হিসেবে এখন কিছু গুজব নিয়ে কথা বলতে চাই, আপনি বলো যদি না, অনুমতি দেন। বলো না প্লিজ। কারণ অনেকেই বলে যে রিচি সোলাইমানের নামটা যখন আসে তখনই বলে, ও রিচি, ও কি দেশে আছে? হ্যাঁ, হ্যাঁ। ও তো দেশে নাই, ও তো আমেরিকায় থাকে।
কিন্তু আমি যখনই আপনাকে খুঁজেছি মানে আপনাকে আমি দেশেই পেয়েছি, হয়তো কাজের প্রয়োজনে কিংবা আপনার যেহেতু আমেরিকান সিটিজেনশিপ আছে, আপনার দেশের বাইরে যেতে হয়, কিন্তু আপনি দেশেই সময় দেন। এখন বলুন যে দেশে কমাস থাকেন, বিদেশে কমাস থাকেন। আসলে ভাইয়া যেটা হচ্ছে যে একটা সময় তো আমি আমেরিকায় ছিলাম, বাট কিছুদিন আগে আমি বলেছি যে আমি আমার বাচ্চাদেরকে একটু দেশে নিয়ে এসেছি ফর দ্য টাইম বিং, পার্মানেন্টলি না। আমি ওদেরকে এখানে একটু স্কুলিং করাচ্ছি, একটু গ্রুমিং করাচ্ছি। ওরা ওই দেশেই বর্ন, ওরা ওই দেশের সিটিজেন, ওখানে ওরা আলটিমেটলি যাবেই। তা আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটু ফর দ্য টাইম বিং ওদেরকে এখানে একটু গ্রুমিং করাই, ওদের তাহলে দুই দেশের যে ভালো জিনিসগুলো সেগুলো ওরা পেলো। আর এখন আমি দেশেই থাকি মেইনলি, এটা আমি আবারও বলছি, আমি দেশেই সেটেলড। বাট দাঁড়ান, আমেরিকা, সবাইকে একটু বলি যে যারা বলেন যে রিচি কেউ খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ, প্লিজ উনি দেশে থাকেন হ্যাঁ, কিন্তু। সেটাই একদম সত্যি কথা। তুমি যেখানেই যাও এবং আমি যেখানে যাই সেখানেই আমার কথা উঠলেই আমাকে বা আমাকে দেখলে সে বলে, তুই দেশে, তুমি দেশে, আপু আপনি দেশে। আসলে আমি আবারও বলছি, আমি এখন দেশেই থাকি, দেশে আছি। ইনফ্যাক্ট গত 5 বছর ধরেই আমি দেশে সেটেলড। বাট আমেরিকাও আমার, মানে আমেরিকা আমার আরেকটা দেশ, দ্যাটস মাই সেকেন্ড হোম। সো ওখানে আমার যেতে হয়। আমার বাচ্চাদের সামার ভ্যাকেশনে আমি চলে যাই বাচ্চাদেরকে নিয়ে। আমার বর ওখানে থাকে, তুমি জানো, চাকরি করে। সো আমার শ্বশুরবাড়ির হাফ অফ দেম ওখানে থাকে, আমার বড় ভাই ওখানে থাকে, বাবার বাড়ি আমার ফুপু চাচারাও থাকে। সো আমি না বেসিক্যালি ভাইয়া দুই দেশ মিলিয়েই থাকি। বাট এখন যেহেতু আমার বাচ্চাদেরকে আমি এখানে স্কুলিং করাচ্ছি, সেই জন্য এখানে একটু বেশি থাকা হয়। আচ্ছা, এটা নিয়ে আরেকটা গুজব রয়েছে এবং সেটা নিয়ে প্রশ্ন করব যদি আপনি অভয় দেন। অবশ্যই, প্লিজ। কারণ আপনাকে আমি কয়েক বছর আগে একটা ইন্টারভিউতে দেখেছিলাম বলতে যে আপনি বাচ্চাদেরকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন কারণ সেখানে আপনার মনে হয়েছে যে বাচ্চারা হয়তো ঠিকঠাকভাবে বাংলাকে ধারণ করতে পারবে না কিংবা ঠিকঠাকভাবে মানুষ হতে পারবে না, এ ধরনের কিছু কথা এসেছে। তারপরে কিন্তু পক্ষ বিপক্ষে অনেক ধরনের কথা হয়েছে যে সেটা আপনিও জানেন হয়তো। হ্যাঁ, তো এখন আপনি বলেন যে বাচ্চাদেরকে কেন বাংলাদেশে নিয়ে এসেছেন? আসলে যেটা হয়েছে যে এটা মানে এটা নিয়ে আমি তো তখন ওই সময় দুঃখও পেয়েছি বলতে পারো। কারণ আমি আসলে যা বলতে চেয়েছি, যদিও আমার দায়িত্ব না সব মানুষকে এরকম ব্যাখ্যা দেয়া। জি। অনেক মানুষ ভুল বুঝেছে, বিশেষ করে যারা প্রবাসে থাকে। একজন ব্লগ করে রান্না করে, ইউকেতে থাকে। উনি বলছিলেন যে আমাদের বাচ্চারা কি বিদেশে মানুষ হচ্ছে না? উনি কি ওনার দেশে মানে বাচ্চাদেরকে মানুষ করার জন্য নিয়ে গেছে? এটা আসলে একদমই একটা ভুল কথা ভাইয়া। সেটা হচ্ছে কি, আমি আমেরিকায় অনেক বাচ্চারা ভালো করছে, ওখানে যারা প্রবাসে থাকছে তাদের বাচ্চাদের জন্য যে বিশেষ করে বাঙালি বাবা-মারা যে এফর্টটা দেয় বাচ্চাদের জন্য, এটা আনবিলিভেবল। বাট হয়েছে কি ভাইয়া, আমার যেহেতু সুযোগ ছিল, আমি কিছুটা সময়ের জন্য আমার হাসব্যান্ডকে বলে আমি বাচ্চাদেরকে একটু দেশে নিয়ে এসেছি। একটু আমার দেশের মানে ওদের যে নানা দাদার রুটটা, বাবা-মার রুটটা, এখন তুমি যতই বলো ভাইয়া, আমি যদি হাজার ইউএস সিটিজেন হই, আমার রুট তো বাংলাদেশের। সো আমার বাচ্চাদেরকে একটু গান শেখানো, একটু নাচ শেখানো, একটু কালচারালি সমৃদ্ধ করা, একটু বাংলাদেশের রুটটা চেনানো। কারণ ওরা, আমার মাথায় তো আসলে এটা সবসময় আছে যে ওরা আলটিমেটলি ওই দেশেই থাকবে, ওই দেশে ওরা বর্ন হয়েছে, ওই দেশে বর্ন সিটিজেন, ওরা তো আর বাংলাদেশে থাকবে না। কিন্তু এই যে ফর দ্য টাইম বিং 5-6 বছর 7 বছর যখন ওরা এখানে থাকবে, এই ভেতরে ওদের এই টানটা, এই মায়া মমতাটা দেশের জন্য সারা জীবন থেকে যাবে। সো আমি সেটার জন্যই আসলে ওদেরকে নিয়ে এসেছি। এবং আমি কিন্তু চেষ্টা করছি দুই দেশের ভালো কিছু তাদেরকে ভেতরে দেওয়ার জন্য, যে বাংলাদেশের যা ভালো সেটা যেন তারা নিতে পারে, আর আমেরিকার ভালোটা তো তারা নিবেই ইনশাল্লাহ। কিন্তু মানুষ এটাতে আমাকে ভুল বুঝেছে যে আমি আসলে অনেক ট্রলও করেছে, আমি দেখেছি যে মানুষ বলেছে যে আমি ওই সব বাচ্চাদের বলেছি যে ওরা কি না, ওরাও অনেক ভালো করছে। কিন্তু এটা আমার একেবারেই ব্যক্তিগত পছন্দ, আমার পার্সোনাল চয়েস যে আমি Right. কিছুটা সময় আমার বাচ্চাদেরকে এখানে ও লেভেলটা পর্যন্ত করাবো। তো আরেকটা যেটা করলাম যে আমার হাজব্যান্ডের সাথে আমি কথা বললাম, ওকে ওর ওপিনিয়ন নিলাম। ও তারপরে দেশে আসলো, ও দেখলো যে বাচ্চারা কিভাবে বড় হচ্ছে, কোন স্কুলে পড়ছে, কি করছে। দেন হি ওয়াজ হ্যাপি অ্যান্ড দেন উই বোথ টুগেদার ডিসাইডেড যে আমরা ফর দ্য টাইম বিং বাচ্চাদেরকে এখানে একটু পড়াবো, ও লেভেলস করিয়ে আবার হায়ার এডুকেশনের জন্য আমরা নিয়ে যাব। আরেকটা হচ্ছে যে ভাইয়া ওখানে যেমন বাচ্চারা যেভাবে করে কথা বলে, আমি বলছি না ওটা খারাপ, ওটা ওই দেশের কালচার। হ্যাঁ, আমার যখন একটু খারাপ লাগতো আমি বলতাম যে আমি তো আমার বাবা মার সাথে এভাবে কথা বলি না, কিন্তু ওরা যে আসলে এটা খারাপ এটা তো না, এটা ওই দেশের কালচার। কিন্তু আমার কালচারটা তো ডিফারেন্ট। আমি চেয়েছি যে আমি যেভাবে করে আমার বাবা মার সাথে কথা বলতাম, আমার বাচ্চারা যেন ওইভাবে করে আমার সাথে কথা বলে বা বাবার সাথে। যেটা আমি শুনেছি যে সেখানে স্কুলগুলোতে বাচ্চাদেরকে
তাদের বাবা-মা কিভাবে বিহেভ করবে সেটা হ্যাঁ, সেটা শেখায়। বলে। কিন্তু বাচ্চারা বাবা-মার হ্যাঁ, সাথে কিভাবে বিহেভ করবে হ্যাঁ। সেটা খুব সম্ভবত সেই এটাও বিষয়গুলোতে আমার একটা কনসার্ন ছিল যে ওখানে স্কুলগুলোতে আসলে ভাইয়া ও বাচ্চার সাথে বাবা-মা কি করবে, কি না করবে এগুলো ওদেরকে রেগুলারলি শেখানো হয়। যে তোমার এটা আসলে তোমরা সবাই জানো জি, যে জি। সোশ্যাল ওয়ার্কাররা রীতিমতো বাচ্চাদেরকে কোয়েশ্চেন করে যে বাবা-মা মারে কিনা, বাসায় প্যারেন্টস বকে কিনা। হুম, হুম। এটা আসলে ওই দেশের নিয়ম ভাইয়া। এখন তুমি কালচার। নিয়ম, রুলস, রেগুলেশনস, কালচার এগুলো তুমি কি করে ভাঙবা? রাইট। তো ওইটা যে খারাপ আমি সেটা বলছি না। কিন্তু আমার ওটা পছন্দ ছিল না। আমি চেয়েছি যে না এটা কেমন কথা। কিন্তু ওদেরকে তো স্কুলে এটা শেখাচ্ছে না যে তুমি তোমার বাবা-মার প্রতি তোমার কি দায়িত্ব। মানে ওকে কিন্তু ওর রাইটসটা শেখানো হচ্ছে যে তোমার বাবা-মার তোমার প্রতি এই দায়িত্ব। হুম, হুম, হ্যাঁ, হুম। তো তখন আমার মনে হলো যে আচ্ছা বেটার আমি একটু আমার মতো করে বাচ্চাগুলোকে গ্রুমিং করি। সো দিস ওয়াজ দ্য রিজন। এখানেও একটা প্রশ্ন আছে। করো। মানে সবাই যেহেতু এটাকে আনইউজুয়াল ব্যাপার হিসেবে দেখেছে যে সবাই বিদেশমুখী হয়, আপনি কেন দেশমুখী? নিশ্চয়ই আপনার সংসার ভেঙে গেছে। না আসলে সবাই সেটা সেটাও আমাকে শুনতে হয়েছে। আমি অনেক কমেন্টসে দেখেছি। কমেন্টস যদিও পড়া হয় না, থাকে না অনেক সময় চোখে হুম, পড়ে হুম। যায়। ১ জন ২ জন বেশ বলেছে যে নিশ্চয়ই এটা কোনো কথা? সবাই বিদেশে যায়। সবাই বিদেশে বাচ্চাদেরকে পড়ানোর জন্য নিয়ে যায়। আর উনি দেশে চলে আসে নিশ্চয়ই জামাইয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে বা হাসব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, সেপারেশন এইজন্য এখন চলে আসছে। নাটকের মেয়ে এখন আর কেমন হবে? বাট আমি আসলে এগুলোর কোনো অ্যান্সার দেই না ভাইয়া। অ্যান্সার দেই না কেন? কারণ তার কিছুদিন পরে ওরা দেখে কি যে আমি আমার হাসব্যান্ডের সাথে কোথাও ঘুরতে গেলাম। রাইট। হ্যাঁ, বাচ্চাদের সাথে কোথাও বেড়াতে গেছি। সো তখন তো আসলে ওদের অ্যান্সারটা ওরা পেয়ে যায়। তা আমার এটা অ্যান্সার দেওয়ার কিছু নাই। বাহ! আরেকটা যেটা হয় যে যারা বিদেশে যায় এটার রিজনটা হচ্ছে যে আমি এসেছি কারণ আমার তো আসলে যাওয়ার টেনশনটা নাই। যে আমার পেপারস করতে জি, হবে, জি। আমাকে গ্রিন কার্ড আমার যেকোনো মুহূর্তে ঢুকতে হবে দেশে, ওই দেশে। সো ওই টেনশনটা তো আমার নাই। আমার তো যেকোনো সময় আমি চাইলেই যেতে পারি। হুম, হুম, হ্যাঁ, হুম। আমার বাচ্চারাও বন্ড সিটিজেন আমেরিকান, সো ওরা যে চাইলেই যেকোনো সময় যেতে পারে। বাট যারা যায় তাদের তো পেপারসের কথাটা চিন্তা করতে হয় যে ওখানে যাবে, পেপারস রাইট। হবে। সো একেকজনের একেক ধরনের আসলে জীবন দর্শন প্রায়োরিটি থাকে, রয়েছে। হ্যাঁ, রাইট। প্রায়োরিটিস থাকে। সো আমার হচ্ছে এইটা। সো আমারটা হয়তো সবার সাথে মিলবে না। আচ্ছা, কবে এসেছিলেন মানে এই ইনিংসে? আমি ২০২১ সালে এসেছি। এসে আচ্ছা, আমি তার আমার মানে বাচ্চাদেরকে ভর্তি করিয়ে ৫ দিয়েছি। বছর হয়ে ৫ গেল। বছর, হ্যাঁ। তো ৫ বছরে ওদের গ্রোথটা আপনি কিভাবে দেখেছেন? কারণ আপনাকে আমরা সবসময় দেখেছি প্রমিত বাংলায় খুব সুন্দর করে পাখির মতো করে কথা বলেন। হ্যাঁ, তো তাদের ব্রন অ্যান্ড ব্রট আপ তো আমেরিকাতে। তো দেশে এসে বাংলাটা কতটুকু রপ্ত করতে পেরেছেন? আমার মেয়েটা যখন এসছে তখন ছোট ছিল ৩ বছর। তো ও মাশাআল্লাহ মানে খুব সুন্দর বাংলা বলে। বাট আমার ছেলেটার জন্য একটু ডিফিকাল্ট ছিল। ও আসলে খুবই উল্টাপাল্টা বাংলা বলে। যেমন হচ্ছে যে ওইদিন বলল যে আমাকে ও তো এখানে ফরেন স্টুডেন্ট হিসেবে পড়ে। তো হুম, হুম। বাংলাটা ওর আসলে ওর ক্লাস 8 পর্যন্ত ম্যান্ডেটরি ছিল। তো আমি চেয়েছিলাম কি ভাইয়া ওরা জাস্ট একটু বাংলাটা পড়তে পারুক, একটু লিখতে পারুক অল্প, অল্প। যেমন ওর বাবা বলে যে, "বাবা তুমি তো বাংলাদেশে গেলা, তুমি আমাকে বাংলায় একটা চিঠি লেখো।" তো কোথাও যদি ও বাংলা লেখা দেখে, ও যেন পড়তে পারে যে এটা আমার বাবা-মার দেশ, হুম, আমার হুম। নানা-দাদার দেশ। তো ও ও ও যেমন সেদিন আমাকে বলল, "মা রিডিং ধরো।" তো আমি বললাম, "বলো।" তো বলল যে, "শীতের সময় আন্দামানে পাখিগুলো উত্তার থেকে দিক্কণে যায়।" আমি বললাম যে, "বাবা তুই কি বললি?" মানে শীতের সময় পাখিগুলো উত্তর থেকে দক্ষিণে যায়। তো আমার ছেলেটার যে কি কষ্ট মানে উত্তার, দিক্কণ মানে ওর আমি আহারে! যে পরে আমি যেটা চেষ্টা করলাম যে আচ্ছা দেখলাম যে ওর জন্য একটু ডিফিকাল্ট মানে কঠিন শব্দগুলো জি, জি, বলাটা জি। হ্যাঁ। তো পরে আমি ওকে একটু রিডিং করাই, একটু মানে বাংলা পেপার পড়ানোর চেষ্টা করি সো দ্যাট এই একটু ক্ষেত্রে ভালো আমার হয়। একটা প্রশ্ন আছে। কারণ আপনার সম্পর্কে আমি জানি যে আপনার বাবা হ্যাঁ, আপনাদের সবসময় পেপার পড়াতো কিংবা প্রতিদিন হয়তো কবিতা প্রতিদিন না হলেও কবিতা পড়াতো এবং আপনি রিডিং এ হাইয়েস্ট পেতেন হ্যাঁ কিন্তু আমি স্কুলে। রিডিং এ হায়েস্ট পেতাম। হ্যাঁ, তো এরকম কিছু কি আপনি সন্তানদের ক্ষেত্রে করতে চান যে হ্যাঁ, হ্যাঁ প্রতিদিন আমি পেপার পড়ানো, হ্যাঁ। কবিতা শোনানো? আমি যেটা হয় যে আমি সবসময় নিউজ পেপারটা আমার ছেলের পড়ার টেবিলের উপর আমি রেখে দেই যাতে স্কুল থেকে এটা একদম আমি আমার নিজ হাতে করি, নিজ দায়িত্বে। যেন ও স্কুল থেকে এসে ও তো ইউজুয়ালি যেটা হয় ঘরে ঢুকেই কিন্তু আমরা পড়ার টেবিল যখন আমরা স্টুডেন্ট ছিলাম, হুম, হুম, পড়ার হুম। টেবিলটা ব্যাগটা রাখতাম। সো ও যেন পেপারটা দেখতে পারে এবং ওখানে যেন হেডলাইনসগুলো ওর চোখে পড়ে। হেডলাইনসগুলো দেখে যেন ওর একটা আগ্রহ তৈরি হয় পেপারটা পড়ার। হুম, হুম। আর ছুটির দিনে আমি চেষ্টা করি আমার ছেলে-মেয়েকে ঘুম থেকে উঠে যেটা আমার বাবা করতেন আমাদের জি। প্রোনাউন্সিয়েশন এর জন্য। এটা সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ রিড করে জোরে, জোরে তাহলে তার উচ্চারণ অনেক ভালো হয়। সো আমি আসলে ভাইয়া ট্রাই করি। আমি তো সবসময় ভালো মা হওয়ার চেষ্টা করেছি, করছি। আমি জানি না আমি কতটুকু পেরেছি বা পারবো। বাট আমি চেষ্টা করি সবসময় ভালো মা হওয়ার।
পৃথিবীর সকলময় ভালো মা এবং আপনি অসাধারণভাবে আপনি মাদারহুডটাকে সেলিব্রেট করছেন, উদযাপন করছেন এবং আলো ছড়াচ্ছেন অন্য মাদের দিকে আর কি। এবার একটু আরেকটা গুঞ্জন প্রসঙ্গে আসি, এই বিয়ে ডিভোর্স এগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলো না। কারণ 2008 সালের 28 ফেব্রুয়ারি আপনার বিয়ে হয়েছিল, তার মানে 18 বছর পূর্ণ হতে যাচ্ছে আপনার সংসারে রাশেকুর রহমান মালিক। মালিকের হ্যাঁ। সাথে, যাকে আমরা রাশেক মালিক বলেও হ্যাঁ। চিনি আর কি। তো অনেকে বলেন যে আপনি তাকে বিয়ে করেছিলেন টাকার জন্য। তো এখন বলেন যে রিচি কতটা রিচ হতে পেরেছে? রিচি তো অনেক রিচ, মনের দিক থেকে রিচি অনেক রিচ, চিন্তা ভাবনা চেতনা এসব দিক থেকে রিচি অনেক রিচ। না, আপনি তো আমার মতো অ্যান্সার দিলেন। আমরা শিল্পীরা তো এরকমই অ্যান্সার দেবো, তাই না বলো? না, এরকম ভাবের অ্যান্সার দিলে হবে না, আপনি বলেন যে মনিটারি জায়গা থেকে রিচি মনিটারি জায়গা কতটা? থেকে ভাইয়া, আসলে আমার কাছে একটা সময় এখন এসে এই জায়গাটা এসে না মনে হয় কি যে ভালো মন্দ, কত টাকা কত পয়সা, এগুলো খুব রিলেটিভ টার্ম। Right. ভাইয়া আমার যদি অনেক হাজার কোটি টাকা আমার ব্যাংকে থাকে, আমি যদি কন্টেন্ট না হই, মানে আমার যদি স্যাটিসফ্যাকশন না থাকে, ওই হাজার কোটি টাকাও আমার কিছু মনে হবে না। আবার যদি আমার ব্যাংকে 1 টাকাও থাকে, আমার যদি মনে হয় এটা আমার, এইটুকুই আমার, এটা আমার অনেক, সো এটা কিন্তু আসলে আমার কাছে অনেক মনে হবে। অবশ্যই। সেগুলো খুব রিলেটিভ টার্ম, আপেক্ষিক। মানে তুমি কতটাতে স্যাটিসফাইড হচ্ছ এটা তোমার নিজের উপরে। কিন্তু যখন বিয়ে করেছিলেন আপনি কি সত্যি টাকার আমি জন্য সত্যি, বিয়ে করেছিলেন? ভাইয়া বিশ্বাস করো, আমি তখনও জানতাম না তোমার ভাইয়া কত বেতন পায়, আমি এখনও জানি না। সো কখনো যদি তার সাথে তোমার দেখা হয়, তুমি তাকেই জিজ্ঞেস করো যে আপু কি জানে আপনি কত বেতন পান। অবশ্যই। তার কাছ থেকে আমি শুনেছি যে গ্রিন কার্ডের জন্য আপনি একদম বেখেয়াল ছিলেন এবং আপনার যখন সেকেন্ড বেবি 6 মাস, এবং তখন বোধহয় রায়ানের বয়স ছিল 6 বছর। 6 বছর, হ্যাঁ আর ওর একদম। বোধহয় 8 মাস ছিল। আমি আচ্ছা, 8 মাসের মা- প্রেগনেন্ট ছিলাম। হ্যাঁ, তখন আপনি তখন আমার আনতে গ্রিন কার্ড গিয়েছিলেন হয়েছে, আর হ্যাঁ। কি। এবং পাসপোর্টের ব্যাপারেও জানো, মানুষ যেমন বলেছে যে আমি গ্রিন কার্ডের জন্য বিয়ে করেছি, আমি গ্রিন কার্ড নিয়ে চলে আসব, চলে যাব, কিন্তু আমার হাজব্যান্ড না অবাক হয়ে যায় যে মানুষ যা বলেছে তার মানে কোনো কিছুই মেলে নাই। কারণ আমার ছেলে হলো, ছেলে হওয়ার পরে গ্রিন কার্ডের ব্যাপারে আসলে উদাসীন ছিলাম দুজনই। তারপরে ও মেয়েটাকে পেটে, তখন আমার 8 মাস, আমি ছেলের হাত ধরে, এবং আমি যখন গেছি আমার মনে আছে ইমিগ্রেশন অফিসার মানে পারলে আমাকে ও কখন তাড়াতাড়ি আমাকে বাসায় পাঠিয়ে দিবে যে এই অবস্থায় আমি গ্রিন কার্ড নিতে আসছি, মানে কোনো কথা জিজ্ঞেস না করে অ্যাপ্রুভ করেও তাতে তুমি বাসায় যাও, যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে। তারপরে যেটা হলো, গ্রিন কার্ডের পরে তোমার ভাইয়া আবার শুরু করলো, তুমি পাসপোর্ট নিচ্ছ না, তুমি পাসপোর্ট অ্যাপ্লাই করতেছো না। পরে ওরই চাপে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে পাসপোর্ট অ্যাপ্লাই করলাম, যাচ্ছে পাসপোর্ট হলো। কিন্তু এগুলো নিয়ে আসলে আমার কখনোই কোনো, আমি ভাইয়া সংসারটা করতে চেয়েছি সবসময়, এবং তুমি জানো যে মিডিয়ার মেয়েরা কিন্তু আসলে সংসার পাগল। হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটা মেয়ে তুমি দেখবে, আমরা অবশ্যই। যারা আর্টিস্ট আমরা সংসারটাই করতে চেয়েছি। Right. এখন আমার বিয়েটা, আমার বিয়ে, মানুষের বিয়ে মৃত্যু জন্ম এগুলো তো আল্লাহ লিখে রাখেন। তো আমার বিয়েটা সেখানেই ডেস্টিনিটা ছিল, ভাগ্যে ছিল, আমার হয়েছে সেখানে। আমার বিয়েটা যে আমেরিকায় প্ল্যান করে হয়েছে তাও না, আমার বাবা মারা গেছেন, আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে আমার আগে, ও আমেরিকায় চলে যাবে। সো আমার বড় ভাই খুব চাইতো যে আমি যেন ওর কাছে থাকি। জি। সো এটা ওয়ান অফ দ্য রিজন ছিল আমার আমেরিকায় বিয়ে হওয়া, যেন আমরা 2 ভাই বোন অ্যাটলিস্ট কাছাকাছি থাকতে পারি। আর আম্মু ওই সময় খুব চাচ্ছিলেন যে বড় ভাই চলে যাবে, আমি এখানে একলা থাকবো, মেয়ে বড় হয়েছে, বাবা নাই। আম্মুও চাচ্ছিল যে মেয়ে অ্যাটলিস্ট একটা কোথাও 2 ভাই বোন মিলে একসাথে থাকুক। আর সেই সাথে বিয়ের প্রপোজাল আসছে, আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু অনেক কিছু ভেবে যে আমার বিয়ে হয়েছে, কত বেতন, কত টাকা, কত গ্রিন কার্ড, এইসব না। সেটা আমি কিন্তু জানি, প্রশ্ন করার জন্য করলাম, কারণ আমি তুমি সব জানো, তোমাকে অ্যান্সারটা আমি দেই না, আমি আসলে আমার দর্শকদেরকে অ্যান্সারটা অবশ্যই দিলাম। অবশ্যই। তবে সেই অ্যান্সারটাও জানতে চাই, আপনি যে একবার কোথায় যেন বলেছিলেন যে আমেরিকা থেকে দেশে ফেরার পর দেশটাকে নোংরা মনে হচ্ছে, এটা নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে। এটা নিয়ে অনেক কথা হয়েছে। আমার দেশটাকে নোংরা মনে হয়েছে বলতে কি, মানে এই যে আমরা টিস্যু ফেলে দিচ্ছি, দেখো ভাইয়া, আমরা যখন দেশের বাইরে যাই, তুমি যাও বা আমি যাই, আমরা কিন্তু গাড়ির জানালা থেকে কিছু একটা ফেলতে গেলে চিন্তা করি যে টিস্যুটা এখানে ফেলা একদম, যাবে না, একদম। কিন্তু আমরা দেশে আসার পরে কিন্তু সেটা ভুলে যাচ্ছি। আমি না আসলে ওই জায়গাটা থেকে বলছি যে সবাই যদি আমরা নিজ নিজ জায়গা থেকে টিস্যুটা ফেলার আগে একবার ভাবি যে না, এটা একটা সাইডে একটা কোনো বিনে ফেলি বা একটু ময়লা না করি, দেশটা তো আমাদেরই। আমি যেই দেশটার কথা বলছি, যারা আমাকে নিয়ে ট্রল করে নেগেটিভ কথা বলছে, তাদেরও দেশ, আমারও দেশ। যদি দেশটা পরিষ্কার হয়, দেশটা সুন্দর হয়, সবারই তো ভালো লাগবে। একদম একদম।
তো রিচি আপা, ইদানিং আমরা দেখছি যে অনেক তারকা দেশ ছেড়ে বিদেশেই চলে যাচ্ছে আপনার মতো। মানে আপনি পথ দেখিয়েছেন কিনা জানি না, কলম্বাস কিংবা অনেকেই যাচ্ছে। অনেকেই যাচ্ছে। বিদেশে কি আছে যা দেশে নাই? ভাইয়া আমি এটা বলবো না যে কেন যাচ্ছে, সবাই সবার জীবনের তাগিদে যাচ্ছে। আর দেশে যেটা নাই এটা আমি খুব ওপেন করে বলতে পছন্দ করি, তুমি জানো। আমাদের দেশে আর্টিস্টদের কোনো সোশ্যাল সিকিউরিটি নাই, কোনো ফিনান্সিয়াল সিকিউরিটি নাই। তাহলে আসলে একটা মানুষ যে তার জীবনটা কাটাবে, সে কি সারাটা জীবন অনিশ্চয়তার মধ্যে কাটিয়ে দিবে? ব্যাংক লোন নিতে গেলেও বোধহয় পাওয়া যায় না। শিল্পীদের কোনো স্বীকৃতি নাই, কোনো মর্যাদা নাই। তাহলে আসলে সে কেন বেটার অপশন খুঁজবে না? কোন পৃথিবীতে কোন মানুষটা ভালো থাকতে চায় না? সেটা শিল্পী হোক, সেটা একজন রিক্সা চালক হোক, একজন ভ্যান চালক হোক, কে ভালো থাকতে চায় না ভাইয়া? এই দেশে যদি কোনো আমার সোশ্যাল সিকিউরিটি না থাকে, ফিনান্সিয়াল সিকিউরিটি না থাকে, আমার আত্মমর্যাদা না থাকে, আমি একটা জায়গায় গেলে ব্যাংক লোন নিতে গেলে মানুষ বলবে যে, ব্যাংকের লোকজন বলবে যে শিল্পী মানে এটার কোনো মানে স্বীকৃতি নাই। হ্যাঁ, এই কথাগুলো কি, অথচ দেখো আমরা কত কষ্ট করে কাজ করি। আমি তো আসলে এখন কাজ করি না, কারণ আমি জি। কথাটা অনেক ইন্টারভিউতে বলেছি যে দিস ইজ নট মাই ব্রেড অ্যান্ড বাটার এনিমোর, কারণ এটা আমার এখন প্রায়োরিটি না। বাট যারা কাজ করছে বা আমরা করে এসেছি, আমরা কত কষ্ট করে কাজ করেছি, অথচ আমাদের কোনো স্বীকৃতি নাই। তাহলে কেন আর্টিস্টরা বিদেশে ঝুঁকবে না? কেন ঝুঁকবে না বলো? তো বিদেশে গিয়ে কি তারা ভালো আছে? আহ, কারণ এখানে তারা রাজার মতো থাকতো, একটা রিলেশন ছিল, মানুষজন তাদেরকে দেখে হাততালি দিত। আমি আবারও ওখানে বলবো গিয়ে ভাইয়া, ভালো থাকার মন্দ থাকাটা রিলেটিভ টার্ম, আপেক্ষিক। Right. হ্যাঁ, কিন্তু ওখানে বিদেশে গিয়ে ভালো মন্দ কি আছে আমি সেটা বলবো না, কিন্তু তার ফিনান্সিয়াল সিকিউরিটি তো আছে, তার সোশ্যাল সিকিউরিটি তো আছে। সে জানে যে তার জীবনের উপর একটা হুমকি আসলে তাকে ওই দেশে পুলিশ প্রোটোকল দিবে, পুলিশ হচ্ছে তাকে প্রোটেক্ট করবে। হ্যাঁ, কিন্তু আমি আজকে রাস্তায় বের হলে আমি কি বলতে পারি ভাইয়া আমার একটা বিপদ হলে আমাকে আমাকে কেউ প্রোটেক্ট করবে? আমার মনে হয় আপনি সেখানে থেকে বিষয়গুলো বিলিভ করেছেন, কারণ আপনার যখন বিয়ে হয় আপনি আমেরিকায় খুব সম্ভবত যেতে চান, এবং তখন আন্টি বলেছিল তুমি যে জায়গায় কাজ করো সেটা হলো কচুরি পাতার পানির মতো। হ্যাঁ, আম্মু এটা বলেছিল যে এটা কচু পাতার পানি, এটা যে কোনো সময় টলমল অবস্থা, যে কোনো সময় পড়ে যাবে, তখন তোমার আর কিছু থাকবে না। আমি আমি যেতে চাচ্ছিলাম বলতে আসলে আমার কষ্ট হচ্ছিল, আমার এই জায়গাটা তো আমি ওন করি। হ্যাঁ, ওখানে গিয়ে একটা অনিশ্চয়তা, কিন্তু ওখানে গিয়ে যখন ভাইয়া আমি মানে ড্রাইভার লাইসেন্স পেলাম, আমার বর হচ্ছে আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিল, তখন আবার ওই দেশটাও আমার অনেক ভালো লাগা শুরু করলো, মনে হলো যে এই দেশটা আমার। সো আমি না দুই জায়গারই ভালো জিনিসগুলো নেই পাচ্ছি, বা আমার এই জন্য আমার দুই জায়গায় থাকতে অনেক ভালো লাগে। দু জায়গায় কেন, আপনি সর্বোচ্চ খারাপ জায়গা থেকেও ভালোটা নিংড়ে নিতে পারবেন, কারণ আপনার সেই সফটওয়্যারটা আপনার ভিতরে আছে আর কি, বিল্ট ইন আর কি। তো মানিয়ে নেওয়ার সূত্রগুলো কি কি? কারণ আমেরিকা গিয়ে হয় না যে এত সহজ কি? না, এত সহজ ছিল। কিভাবে মানিয়ে নিয়েছিলেন? আহ, আমি আসলে ভাইয়া আমি জানি না ইন্টারভিউতে কথাটা বলাটা ঠিক হবে কি না। আম, আমি অনেকটাই রিলিজিয়াস। তো আমার যখন কোনো কিছু নিয়ে, তুমি দেখবা যে প্রত্যেকটা মানুষ কিন্তু তার পিসের জায়গাগুলো সে খুঁজে নেয়। তুমি যদি এই এই কাপটা এখানে রাখো, সে এই পানিটা কিন্তু এই কাপের আকারটা ধারণ করে। জি। হ্যাঁ, তা আমি আমার আকারটা ধারণ করতাম। কিভাবে করতাম? আম, আমার যখন খুব খারাপ লাগতো আমি নামাজ পড়তাম। হুম, আমি সেজদায় যেতাম, সেজদায় গেলে আমি অদ্ভুত একটা পিস খুঁজে পেতাম। আমার মনে হতো যে আমার রব আছেন। আমি আমার কোনো কিছু নিয়ে খারাপ লাগলে পৃথিবীতে সমস্ত রহমতের রশিও যদি ছিঁড়ে যায়, কিন্তু ওনার রহমতের রশি যদি আমার মাথার উপরে থাকে, উনি আটকে রাখেন, তাহলে আমার সব কিছু ঠিক হবে, ভালো হবে, সুন্দর হবে। সো এই বিশ্বাসগুলো ছিল। মানে ইউ আর আর ট্রু বিলিভার। I'm a true believer and I'm a practicing Muslim. So দেখা যায় ওমরা গেছে হজ যে করে এলেন ওমরা করে রিসেন্টলি। আসছি অনেক। ওমরা আমি রায়ানকে কোলে নিয়ে 10 মাস বয়সেও আমি আরেকবার করেছিলাম। আচ্ছা। তো আই এম বিলিভার। সো আমার কাছে ওই জায়গাটা একটা পিসের জায়গা মনে হয়। এবং তুমি যেটা বললা যে ভালো লাগার জায়গাগুলো আমি খুঁজে নিতাম, যে আমার ভাইয়ের সাথে গল্প করলে আমার ভালো লাগে। এবং আমরা 3 ভাই বোন কিন্তু অনেক ভালো বন্ধু। হ্যাঁ, আমরা 3 জন মিলে মাঝে মাঝে একসাথে গ্রুপ কলে আমরা গল্প করি, আড্ডা মারি। আপনারা তো আগে যখন আপনাদেরকে দেখতো বাবা মা সহ সবাই বলতো যে এদের জীবনে কি কোনো দুঃখ নাই? দুঃখ নাই একদম। মানে আমরা এত হাসি, আমরা এত হাসি, যে কোনো ছোটখাটো বিষয় আমরা হে হে করে হাসতে থাকি। মাকে অনেক বুলিং করতেন। আম্মুকে আমরা 3 ভাই বোন মিলে অনেক মানে একটা পর্যায়ে যখন আম্মু কেঁদে ফেলে তখন গিয়ে আমরা জড়ায় ধরি যে মা আচ্ছা আচ্ছা আম্মু সরি সরি দুষ্টামি করছে, আমরা দুষ্টামি করলাম। কিন্তু আমাদের 3 ভাই বোনের বন্ডিংটা অনেক ভালো। বড় ভাইয়ের সাথে আমার খুব ভালো, আমার বড় ভাই আমার অনেক বেস্ট ফ্রেন্ড, আমিও ওর বেস্ট ফ্রেন্ড। ফাহাদ ভাই। ফাহাদ ভাই, হ্যাঁ। সো দেখা যাচ্ছে যে আমরা গল্প করে আড্ডা মেরে আমরা মানে সময় কাটিয়ে দিতে পারি সারা রাত 3 ভাই বোন। এরপরে কিছু মানুষ আমাদের লাইফে যুক্ত হয়, আমার কাজিনরা থাকে ওই
ওই দেশে, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে ওই দেশে, আমার স্কুলের, ইউনিভার্সিটির, প্লাস মিডিয়ার অনেকেই আছে তুমি জানো। সো নানানভাবে আমি আমার স্পেসগুলো আমি খুঁজে নিতাম, পিসগুলো খুঁজে নিতাম। আমি রান্না করতে খুব পছন্দ করি, এটা I তুমি know. জানো। সো আমার যখন মন খারাপ হতো কোনো কিছু নিয়ে, আমি বা সময় কাটানোর একটা কোনো ইয়ে থাকতো, আমি রান্না করতাম। তবে একটা সত্যি কথা বলতে কি, আমার বিদেশে ভাইয়া এই 7-8 বছরের জীবনে আমার অভিজ্ঞতা হয়েছে যে বিদেশে মা দুর্গার মতো কাজ করতে হয়। 10 হাত। 10 হাত মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাত সব তো তোমার নিজের করতে হচ্ছে, ওখানে তো আর তোমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো সময় যে কিভাবে যায়, দেখা যেত সময় গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, আমি ভাত খাওয়ার টাইম পাচ্ছি না, দুটো বাচ্চা ওখানে হ্যান্ডেল করা, তোমার ভাইয়া এমন একটা জব করতো ওর পক্ষে, আমি বেচারাকে কি বলবো, রাত 3টা-4টার সময় হেডকোয়ার্টারে কল আসে, চলে যায়, তো আমিও তাকে আসলে বলতে পারতাম না যে হেল্প মি আউট। রাইট। তার মানে বিদেশ সোনার হরিণ নয়, একদমই না, একদমই না। ওখানে সেখানে ওখানে অর্জন করতে হয় কষ্ট করে। কষ্ট করে সবকিছু অর্জন করতে হয়, বাট ওখানেও সুখ আছে। আর অবশ্যই। দেশে ওখানে আসলে পৃথিবীতেও মানে জীবন তো একটাই, এবং সেই পৃথিবীতে আপনি ও দেশ থাকেন কিংবা এ দেশে থাকেন, আপনার কষ্ট করে যে কোনো জায়গায় কাজ করলে আসলে সুখ তো ভাইয়া, তুমি আপনার যদি কাছে আসবে। হালালভাবে কোনো কিছু মানে অর্জন করতে চাও, সেটা অবশ্যই কষ্ট করতে হবে, এবং কষ্ট করেই তোমাকে সবকিছু অর্জন করতে হবে। যদি কেষ্ট তুমি মিলবে। কষ্ট করলেই কেষ্ট মিলবে। তো এখন কথা হচ্ছে গিয়ে, আপনি যখনই দেশে আসেন হয়তো দু একটা কাজ করেন, গত 5 বছরে আপনাকে আমরা খুব বেশি কাজে দেখিনি, তবে যখনই কাজ করেন তখনই লেখা হয় যে রিচির কামব্যাক, রিচি সোলাইমানের কামব্যাক। তো আপনি কতবার কামব্যাক করবেন? আমার আসলে শিল্পীদের কামব্যাক করার তো আসলে কিছু নাই, হয়তো হ্যাঁ, শিল্পীদের সাংবাদিকরা, আসলে শিল্পী তো সবসময় শিল্পী, হ্যাঁ, রাইট। সে যদি 5 বছর একটা গ্যাপ নিয়েও কাজ করে সে শিল্পী। এখন সাংবাদিকরা আসলে লিখতে পছন্দ করে, ভাবে যে এই ধরনের লাইন্স লিখলে হয়তো বা অনেক লুক্রেটিভ হবে, অ্যাট্রাকটিভ হবে লেখাটা, বাট আমি মনে করি না যে শিল্পীর কামব্যাক করার কিছু আছে। শিল্পী তো অলওয়েজ শিল্পী, এক্স্যাক্টলি, কারণ শিল্পীদের কোনো রিটায়ারমেন্ট নেই, এবং না। শিল্পীরা যে কোনো সময় তো কাজ করতে কাজ পারে। করতে পারে। এবং আপনাকে আমরা দেখেছিলাম যে 8 থেকে 10 বছর টানা কাজ করতে, এবং অসংখ্য নাটক, মানে আপনার নিজেরও হয়তো কাউন্ট করা নেই যে না। আপনি কত নাটক করেছেন। সিরিয়াল বোধহয় 40টার বেশি হবে। আরো অনেক বেশি। ওফ, এতগুলো সিরিয়াল কিভাবে করেছেন জানি না। ওই সময় তো ওই যে মাসে 30 দিন কাজ করতাম, সো অনেক এমনও গেছে একদিনে 3 সেটেও কাজ করতে হয়েছে, বিশেষ করে ঈদের সময়টা। একবার এই সেটে, একবার ওই সেটে, একবার এই সেটে। সো গাড়ির মধ্যে শুধু লাগে এই হ্যাঙ্গারে কাপড় ঝুলানো থাকতো, এই সেটের কাপড়, ওই সেটের কাপড়, সেরকম করে অনেক কাজ করেছি এক সময়। তো অনেক কাজ করলেই যে সবসময় সাফল্য আসবে তা তো না, তবে আপনারা যে সময়টা কাজ করেছেন, আপনি কি শোনেন না যে অনেক দর্শক বলে যে আপনাদের সময়কার নাটকই দেখতাম, ওই পর্যন্তই নাটক দেখতাম, এরপর কেন যেন আর নাটক দেখতে ইচ্ছা করে না, এরকম অনেকেই নিশ্চয়ই তুমি আপনাদেরকে জানো বলে। রুমান, এটা আমাদের, আমার কাছে মনে হয় যে পুরস্কার পাই, যাই পাই, এটাই আমাদের সব থেকে বড় অর্জন। বাহ। এই কথাটা আমাদের, আমি জানি না, আমার অনেক শুনতে হয় যে আপনাদের পর্যন্ত নাটক দেখতাম। তার মানে এই না যে এখন যারা কাজ করছে তারা খারাপ করছে বা অবশ্যই তাদের না। নাটক দেখছে না, বাট এই যে ভালো লাগার থেকে দৌড়ে দৌড়ে এসে একটা দর্শক আমাকে এই কথাটা বলছে, এটা তো অবশ্যই আমার জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে আপনাদের কাজ দেখতাম, অনেক ভালো লাগতো। হুম হুম হুম। এমনি বিদেশে বাংলাদেশের নাটক অনেক কেমন দেখে, দেখে? অনেক দেখে, কারণ ওরা তো বাংলাদেশকে অনেক মিস করে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাটক যত না দেখে, বিদেশের মানুষ বেশি দেখে, কারণ বাংলাদেশকে ভীষণ মিস করে, তখন ওরা বাংলাদেশের নাটক দেখে, মুভি দেখে, গান শোনে, গাড়িতে দেখবা যে বাংলাদেশের পতাকা লাগানো আছে বা বাংলাদেশের গান শুনছে। সো বাংলাদেশ অনেক ওরা ধারণ করে, বিদেশে অনেক বেশি ধারণ করে। তো আপনার এন্টার ক্যারিয়ারে তো অসংখ্য ভালো নাটক রয়েছে, আমি যদি কয়েকটার কথা মনে করি, যেমন নীল নির্জনা, যেটার জন্য আপনি 4 কেজি বোধহয় ওজন কমিয়েছিলেন এবং কালো হয়ে গিয়েছিলেন আর কি। আরেকটা নাটক অন্তরিক্ষ ধারাবাহিক ছিল, তো সাতকাহনে আপনি অভিনয় করেছিলেন, পাশাপাশি হ্যালো বাংলাদেশ ছিল, বনলতা সেন ছিল, ত্যাগের জন্য আপনি পুরস্কার পেয়েছিলেন, আরেকটা হচ্ছে নীর, যেটা ধারাবাহিক হুসনা চরিত্র। এবং আমি সবসময় দেখেছি আপনি কখনো নায়িকা কিংবা গ্ল্যামারাস ক্যারেক্টার, এরকম প্রধান হয়ে থাকতে হবে এরকম আপনি কখনো ফিল করেননি। আপনি কখনো দরকার হলে পার্শ্ব চরিত্র করেছেন, কখনো দরকার হলে মায়ের চরিত্র করেছেন, এতটা সাহস তখন পেতেন কিভাবে? আমার কাছে মনে হয়েছে যে ভাইয়া, আমি যদি আমার অভিনয়টা ঠিক মতো করি, তাহলে আমি মানে আমি যেটাই করি না কেন মানুষ পছন্দ করবে। হ্যাঁ, তবে অবশ্যই আমি স্ক্রিপ্ট পড়ার সময় আমার ক্যারেক্টারের ডেপথটা দেখতাম, যে এই চরিত্রটা যদি স্ক্রিপ্টে না থাকতো
তাহলে কি হতো এবং এই চরিত্রটা কতটুকু ইমপ্যাক্ট বা কতটুকু গুরুত্ব বহন করে এই গল্পের মধ্যে। তো ওটা যদি আমি দেখতাম যে আমার ক্রাইটেরিয়ার সাথে মিলে যাচ্ছে, আমি যেভাবে চিন্তা করছি ভাবছি, তাহলে আমি করতাম। আমি ওগুলো ভয় পেতাম না যে মা করলে কি হবে, কালো করলে কি হবে। এবং আমি এটা বিশ্বাস করতাম যে আমি যত ভার্সাটাইল ক্যারেক্টার করব, মানুষ তত আমাকে ভালো, কারণ আমাদের সময় তো ভাইয়া আমরা অভিনয়টাই করতে চেয়েছি। হ্যাঁ, রাইট। অভিনয়টা ঠিকমতো আমরা করতে চেয়েছি এবং অভিনয়টা করার চেষ্টা করেছি সবসময়। কিন্তু হয় না যে আমরা দেশের বাইরে, যেটা পাশের দেশও বলি আর হলিউড বলি কিংবা অন্যান্য দেশেও বলি, যে শিল্পীরা যখন ম্যাচিওর হয় তখন তারা আরও মানে সেরকম রোল পায়। যেমন অমিতাভ বচ্চন এক সময় হয়তো রিশতে মে হাম তোমারে বাপ লাগতে হে এই টাইপের ক্যারেক্টার করেছে কিংবা লাউড ক্যারেক্টার করেছে, কিন্তু তার যখন বয়স হয়েছে তখন সে কিন্তু পায়ের মতো চরিত্র করছে কিংবা পিকুর মতো সিনেমা করছে, ব্ল্যাকের মতো সিনেমা করছে। কিন্তু আমাদের দেশের শিল্পীরা যখন ম্যাচিওর হয় তখন তারা বেকারত্বে ভোগে এবং তাদের কাজ শূন্য হয়ে যায়। এই বিষয়টিকে আপনি কিভাবে এই দেখেন? বিষয়টা নিয়ে আমি তোমাকে বলবো যে তুমি একটা এই প্রোগ্রামে তুমি 10টা এপিসোড করবা, শুধু ডিরেক্টরদেরকে নিয়ে আসবা এবং প্রডিউসারদেরকে নিয়ে আসবা যারা এখন কাজ করছে। এই প্রশ্নটা সব থেকে বেশি তাদের জন্য প্রযোজ্য। আমি বললে শুনবেন, আপনি একটা পডকাস্ট করেন শুধুমাত্র ডিরেক্টর। তুমি তাদেরকে নিয়ে আসবা এবং তুমি তাদেরকে একদম, এখন তুমি এই প্রশ্নটা আমাকে করার সময় যখন তোমার মনে হয়েছে যে যাদের যাদের নাম চোখে ভেসে এসছে, তুমি তাদের কথা একদম নাম ধরে জিজ্ঞেস করবা যে আপনারা এদেরকে নিয়ে গল্প ভাবেন না কেন, আপনারা এদের মতো করে গল্প বানান না কেন। হ্যাঁ, কারণ আমরা কিন্তু, তুমি যদি বলো আমাদের জেনারেশন বলো আমাদের আগে, আমরা কিন্তু কাজ করতে চাই। আমার যেটা হয়েছে যে হ্যাঁ, আমি অবশ্যই আগের মতো 30 দিন কাজ করতে পারবো না, কিন্তু আমি যখন দেশে ব্যাক করেছি আমি কিন্তু কাজ করার প্ল্যান নিয়ে আসিনি। আমি আমার বাচ্চাদের জন্য এসেছি, কিন্তু ও, আমার অনেকে সেটাও ভেবেছে যে আপনি কাজে নিয়মিত হতে নিয়মিত, এসেছেন। হ্যাঁ, বাট সেটা না ভাইয়া, আমি আসলে এসেছি আমার বাচ্চাদের জন্য এবং তোমরা সবাই জানো যে আমার বাচ্চাই এখন আমার প্রায়োরিটি। হুম, হুম। তো আমার ছেলে যেটা হয় যে আমার ছেলে কিন্তু ভীষণ চায় যে আমি কাজ করি, কারণ আমি যখন ওর স্কুলে যাই পিটিএমে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে, ও আমাকে বলে কি মা তুমি কিন্তু সিঁড়ি দিয়ে নামবে, সিঁড়ি দিয়ে নামবে। কেন বাবা সিঁড়ি দিয়ে নামতে হবে? বলে যে মা আমার সব স্কুলের আন্টিরা কিন্তু তোমাকে দেখার জন্য সিঁড়িতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে ও হচ্ছে এরকম। আর How sweet. আর ইলমা হচ্ছে আমার মেয়ে হচ্ছে, মা তোমাকে কেন কাজ করতে হবে, মানে ও হচ্ছে সারাক্ষণ মার আঁচল ধরে থাকবে। আর আমার ছেলে হচ্ছে যে ও যেখানে যায় সেখানে বলে ওই যে রিচি সোলাইমানের ছেলে, তারপর ও টিচাররা বলে যে ইয়োর মাদার ইজ আ লাভলি লেডি। তো আমার ছেলে এগুলো খুব বলে। আমি বলছি যে বাবা ইলমা তো আমাকে কাজ করতে দিতে চায় না। মা তুমি কোনো চিন্তা করো না, ইলমাকে আমি দেখবো, ইনু তুমি আমার সাথে থাকবা, ওকে আমি তোমার সাথে খেলবো, মা কিন্তু কাজ করবে। রায়ান, আমি কিন্তু তোমার দলে আছি। আমরা চাই যে রিচি সোলাইমান অভিনয় করুক এবং ডিরেক্টর যারা আছেন তারা একটু শুনুন যে রিচি সোলাইমান কিন্তু অভিনয় করতে চায়। আমি করতে চাই, কিন্তু এবং সেটা অবশ্যই সিলেক্টিভ, বছরে একটা দুটা করলাম, কিন্তু আমাদেরকে নিয়ে ভাবতে হবে ভাইয়া। ইটস নট যে আমাকে নিয়েই ভাবতে হবে। অনেক শিল্পী আছেন, অবশ্যই, তুমি যাদের অবশ্যই। কথা বললা যে বেকারত্ব, হ্যাঁ, আমি আবারও বলছি যে দিস ইজ নট মাই ব্রেড অ্যান্ড বাটার এনিমোর, কিন্তু আমার মনের খোরাক মানে বা আমার মনের ইয়ে তো আছে যে আমি শিল্পী ছিলাম, সবসময় অভিনয় করেছি, ভালো চরিত্র পেলে আমি কেন অভিনয় করব না? হয়তো বছরে আমি 5টা করলাম না, কিন্তু 2টা তো করতেই পারি। আমার হাজব্যান্ড আমাকে বলে যে দেশে আছো এখন তো তুমি কাজ করতে পারো, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে মানুষ জানে যে আমি দেশে না বিদেশে। আরেকটা হচ্ছে আমাদের দেশে ডিরেক্টর এবং প্রডিউসারদের সবাইকে নিয়ে ভাবতে হবে। শুধু ট্রেন্ডের পিছনে দৌড়ালে যেটা হবে, মিডিয়া ছোট হয়ে যাবে, ইন্ডাস্ট্রি Right. ছোট হয়ে যাবে। যখন একটা অপি আপু কাজ করবে, একটা তানজিন তিশা, একটা মেহজাবিন করবে, একটা রিচি সোলাইমান করবে, জয়াপু তো আছে, জয়াপু তো অনেক দিকে কাজ করে। সো তখন কিন্তু দেখবা যে আমাদের পরিধিটা অনেক বড় হবে। Right. শুধু যদি আসলে ওই আমরা ফেম নেম এবং ভিউয়ের পিছনে ঘুরি, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি পরিধি বড় হবে না। এই কথাটা আমি আরও অনেক ইন্টারভিউতে বলেছি। আমার মনে হয় না কেউ আমার কথা শুনেছে, বাট আমি বলেই যাচ্ছি। না, আপনার মতো আমিও চাই এবং আমার মনে হয় অনেক দর্শকই চায়, কারণ আমরা যখন পাশের দেশে দেখি যে ববি দেওল, অক্ষয় খান্না হ্যাঁ, কিংবা কাজল। 90s এর অনেক তারকারা, হ্যাঁ, রানী হ্যাঁ, মুখার্জিরা রানী যখন মুখার্জি। বড় বড় শক্তিশালী রোল করছে সেগুলো অ্যাপ্রিসিয়েট হচ্ছে। এই যে কিন্তু দেখো রানী মুখার্জিকে নিয়ে যে ছবিটা হলো, ওই যে মিসেস মিস নরওয়ে, মিসেস চ্যাটার্জি ভার্সেস versus নরওয়ে। নরওয়ে। হ্যাঁ, তো এরকম এই কথাটা আমি আরেকটা ইন্টারভিউতে বলেছি। আমাদের দেশের আপনি মার্দানির মতো চরিত্র অভিনয় করতে চান, একবার বলেছিলেন। আমি এটাও বলেছি। তো এখন এটা তো ডিরেক্টরদেরকে, প্রডিউসারদেরকে আমাদেরকে নিয়ে ভাবতে হবে যে আমাদেরকে কাজে লাগানো যায় নতুনভাবে, নতুন করে। ইটস নট আমাকেই নিতে হবে, বাট তুমি যেসব আর্টিস্টরা বসে আছে কাজ করছে না, কত ভালো ভালো আর্টিস্টরা কিন্তু আমাদের লাইক কাজ করছে। বলিউড বাদ দেন, আপনি যদি পাশের দেশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দেখেন, তিনিও কিন্তু ডিফারেন্ট রোল হ্যাঁ, করছেন। হ্যাঁ।
হ্যাঁ, তো সো এই আমি প্রশ্নটা চাই যে এরপরে তুমি এখানে যারা ডিরেক্টর প্রোডিউসার আসবে তুমি তাদেরকে করবে একদম যাদের নাম অবশ্যই। ধরে। ভালো খারাপ তো আসলে সব জেনারেশনে আছে। তবে ইমেজ বলে যে একটা বিষয় আছে সেটা হয়তো অনেকেই বুঝতে পারে না কিংবা তাদেরকে বোঝানোর মতো কেউ নেই। আপনি যেটা হয় না যে অনেক বছর অ্যাক্টিং করছেন না কিংবা আপনার মতো আরো অনেকেই করছে না। কিন্তু আপনারা কিন্তু এখনো ইমেজটা ধরে রেখেছেন। যেটা অনেক সময় ৩০ মিনিটেই অনেক উধাও হয়ে যায় উধাও হয়ে অনেকের। যায়। আবার ৩০ বছর ধরে আপনারা সেই ইমেজ ধরে রেখেছেন। তো ইমেজ ধরে রাখার জন্য কি করা উচিত? ভাইয়া ইমেজ ধরে রাখার জন্য আমাকে অনেক কিছু মেনটেন করা উচিত, হ্যাঁ? পাবলিক প্লেসে আমাকে এমন কথা শিল্পীদের সব কিছু খেতে নেই, সব কিছু বলতে নেই, সব জায়গায় যেতে নেই। হ্যাঁ, আমি যখন শিল্পী হব তখন আমাকে এগুলো মেনটেন করতে হবে। বাহ! কারণ আমাকে তো ওই জায়গাটা আমার মন তো স্থির করতে হবে আমার গোলটা কোথায়। সো ওই গোলে রিচ করতে হলে আমাকে কী করতে হবে? একটা হতে পারে আমি শিল্পী হতে পারি, একটা হতে পারে আমার ইমেজ। ইমেজ কিন্তু যেটা তুমি বললে ৩০ মিনিট চলে যেতে পারে, আবার ৩০ বছর লাগে একটা ইমেজ রাইট। কামাতে। সো এটা মেনটেন করার জন্য কিন্তু আমি আমার জীবনে অনেক কিছু করিনি, যেটা আমার করতে মন চেয়েছে আমি করিনি। হ্যাঁ, যেটা আমার খেতে ইচ্ছে করেছে আমি খাইনি। সাপোজ ধরো আমি আমেরিকায় গেছি, এসে আমার অন্তরিক্ষ শুটিং আমাকে শুকাতে হবে। সো আমি আইসক্রিম খাইনি, আমার খেতে ইচ্ছে করেছে আমি খাইনি। তো এগুলো মেনটেন করেছি, এটা একটা আমি এক্সাম্পল দিলাম। হয়তো একটা পাবলিক প্লেসে যে জায়গাটায় আসলে আমার যাওয়া উচিত না, কিন্তু ওখানে অনেক ফান হচ্ছে, কিন্তু আমি যাইনি। আমার কষ্ট হয়েছে যে কত ফান করছে সবাই, গেল আমি একটু যেতে পারলাম না। আমার একটু যেতে ইচ্ছা করলো, কিন্তু আমি আমার ইমেজের কথা ভেবে আমি যাইনি। কারণ ওখানে যারা গেছে ওদের কাউকে নিয়ে কেউ কথা বলবে না, কিন্তু আমাকে নিয়ে বলবে যে এই অমুক জায়গায় তো রিচি সোলাইমানকে দেখা গেছে। একদম। তো এই যে জীবনে এই জিনিসগুলো আমি মেনটেন করেছি বলেই হয়তো আমার আজকে একটা ইমেজ আছে, যেটা তুমি বলছো। তো ইমেজের জন্য ভাইয়া এই জিনিসগুলো মেনটেন করতে হয়। আরেকটা জিনিস আপনারা মেনটেন করতেন সময়টা। হ্যাঁ। মানে সময়ের এখন তো আমরা ট্রাফিক জ্যামের জন্য মানে অনেক মিথ্যা কথা বলি যে এই তো চলে এসেছি। কিন্তু আপনাদের জেনারেশন পর্যন্ত আমি দেখেছি এবং এই জেনারেশনে অনেকে আছে কিন্তু আপনাদের জেনারেশনে বেশিরভাগকেই আমি দেখেছি যে সময় মেনে চলতে। এবং সেটি খুব সম্ভবত আপনারা সেটা থিয়েটার হোক কিংবা আপনি নাচ করতেন ছোটবেলা থেকে সেখান থেকে হ্যাঁ, খুব সম্ভবত সেটার একটা পেয়েছেন। ডিসিপ্লিন আমাদের তো ভাইয়া আমরা যখন সরকারি ট্যুরে যেতাম তখন তুমি জানো নাচের থেকে আমরা হ্যাঁ, হ্যাঁ। সরকারি ট্যুরে যেতাম, একটু ওখানে দেরি কিন্তু হলেই বোধহয় অ্যাম্বাসিতে মিনিস্ট্রিতে কমপ্লেন আসতো যে God! ৮টার সময় ৮টা ৫-এ ঈশিতা বাসে উঠেছে। হ্যাঁ, ফর এক্সাম্পল বললাম। আমি আর ঈশিতা কিন্তু অনেক ট্যুর করেছি। জার্মানি গিয়েছি একসাথে, চায়না গিয়েছিলাম একসাথে, ইন্ডিয়া গিয়েছিলাম একসাথে, দিল্লি ট্রিপে। তো ধরো যে ওখানে কিন্তু ভীষণ স্ট্রিক্টলি টাইম মেনটেন করতে হয় এবং তুমি পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। বা মিনিস্ট্রিতে কমপ্লেন হয়, শিল্পকলায় কমপ্লেন হতো, এবং নাচের রিহার্সেলের সময় আমাদের টিচাররা একদম ঘড়ি ধরে আর বেত নিয়ে দাঁড়িয়ে থাকতো যে ৫টা রিহার্সেল ৫টা ১০-এ কে ঢুকলো। রতন স্যার অনেক বেশি কড়া ছিলেন। আচ্ছা। তো ওই সময় আমাদের একটা গ্রুমিং হয়েছে। আর এছাড়া হচ্ছে ভাইয়া এখন যেটা হয় যে আমার গিল্টি ফিলিং হয় অনেক বেশি। যেমন আজকে তোমার শোতে আসার আগে আমি ০.৫ ঘন্টা লেট করেছি। আমি তোমাকে বলেছিলাম ভাইয়া আমি একদম ৪:৩০টায় আসবো, কিন্তু কোনো একটা কারণে একটা কল এসেছে। সো ওখানে একটা জরুরি কথা বলতে গিয়ে আমি ০.৫ ঘন্টা লেট করার পর আমার না মানে একটা ভেতরে গিল্টি ফিলিং হচ্ছিল যে আমি রুম্মানকে গিয়ে কী বলবো যে আমার কেন ০.৫ ঘন্টা দেরি হলো। তো এই বিবেক বোধটা আমাদের আসলে হারিয়ে যাচ্ছে। অনেক বেশি দরকার। শুধু সময় না, আপনাদের সময় যেটা হয় না যে আপনারা অবলীলায় হয়তো সেট ঝাড়ু দিতেন কিংবা মোছামুছি হ্যাঁ, করতেন হ্যাঁ, সবকিছু। হ্যাঁ, তো এই বিষয়গুলো এবং এই ডিসিপ্লিনগুলো এখন আপনি নাচের ক্ষেত্রে কতটুকু দেখতে পান? আমি তো এখন খুব একটা কাজ করি না ভাইয়া। নাচের ক্ষেত্রে আমি এখনও ডিসিপ্লিন দেখি, তবে হ্যাঁ, কমেছে। আমি এটা বলব আসলেই কমেছে। কারণ ওই সময় যখন আমাদের সিনিয়ররা নৃত্যনাট্য হতো, ওরা মেইন ক্যারেক্টার করছে, আমরা কিন্তু পিছনেই করছি। কিন্তু আমরা তারপরও টাইম মেইনটেইন করছি, সারারাত জেগে এসে পড়ছি। মানে আমাদের নাচেও ভালো করতে হবে, পড়ায়ও ভালো করতে হবে, ওই ব্যাপারগুলা ছিল। কিন্তু এখন সেটা আসলে আমার মনে হয় যে অনেকটাই কমে গেছে ডিসিপ্লিনের জায়গাটা। তো আপনি ৩.৫ বছর ধরেই নাচ করছেন না? মানে ৩.৫ বছর বয়সেই তো আপনি নাচে হ্যাঁ, এসেছিলেন। এবং ৫ বছর বয়সে আপনাকে বিটিভির পর্দায় ১ম বিটিভির দেখা পর্দায়, গিয়েছিল হ্যাঁ। লাল টুকটুকে বউ হিসেবে ফিরোজা বেগমের গানের সাথে। এবং আমি শুনেছি যে তখন আন্টি ক্যামেরার পেছনে এভাবে এক্সপ্রেশন হ্যাঁ, হ্যাঁ, দেখিয়ে আম্মু। দিত, "রিচি এভাবে, এভাবে।" আপনি কখনো ইলমার ক্ষেত্রে সেটা করছেন কিংবা করতে চান? না, আমাদের জেনারেশনটা তো আসলে আমরা মাঝে আমি, অপি আপু, শ্রাবন্তী, ঈশিতা আমরা একসাথে হয়েছিলাম একবার আমার হ্যাঁ, বাসায়। হ্যাঁ, তখন আমরা হ্যাঁ। শুধু মাদেরই গল্প করেছি যে কার মা কি করতো। কিন্তু আমরা তো আসলে এই জেনারেশনের মা ভাইয়া, আমরা আমাদের বাচ্চাদেরকে না মানে অগাধ স্পেস দেই।
হ্যাঁ, যেটা হয়তো হয়তো আমাদের মাদের সময় ওটাই ঠিক ছিল এবং আমাদের সময় আমরা মনে একেক করি এটা সময়ের ঠিক। জন্য একেক একেকটা। সময়ের জন্য আমি আমি আমার বাচ্চাদেরকে অনেক স্পেস দেই যে তোমরা কোনটা করতে ভালোবাসো হুম, হুম। এবং ওদের ভালোবাসাটা তৈরি করে দেওয়া। হ্যাঁ, রায়ান হয়তো গিটার বাজাচ্ছে, ইলমা হয়তো কিবোর্ড বাজাচ্ছে। আমি হয়তো আমার খুবই বেসুরা গলায় ওদের সাথে গিয়ে আমি গান গাচ্ছি। হ্যাঁ, যে জাস্ট ওদেরকে একটু ইন্টারেস্ট গ্রো করে দেওয়া, মোটিভেট করা যে মাও গান গাচ্ছে। কিন্তু আই ক্যানট ফোর্স দেম। আম্মু যেমন চাই পড়তে বস, এই রিহার্সাল কর, এখন রিহার্সাল, এখন পড়া, এখন ওটা। কিন্তু এই জেনারেশনের বাচ্চাদেরকে তুমি ওটা করতে পারবে না ভাইয়া। তোমাদেরকে ওদেরকে মোটিভেট চাপিয়ে করতে দেওয়া হবে। যাবে না আর কি। বাহ। মোটিভেট করতে হবে এবং ইন্টারেস্ট গ্রো করাতে হবে। আরেকটা বিষয় আমি শুনি যে একজন শিল্পী আসলে মানুষ হিসেবে কেমন সেটা বোঝা যায় মেকআপ রুমে গেলে। তো মেকআপ রুমে একজন শিল্পীর আপনাদের সময় যেটা হয়তো ছিল যে সবাই একসাথে বসতো কিংবা স্ক্রিপ্ট পড়া হতো কিংবা নিজেদের মতো কথা বলা হতো, মেকআপ রুমে আসলে একজন শিল্পীর কিরকম বিহেভ করা উচিত? মেকআপ রুমে একজন শিল্পীর অবশ্যই সিনিয়রদের প্রতি রেসপেক্টফুল থাকা উচিত এবং জুনিয়রদের প্রতি সহমর্মিতা থাকা উচিত, সহযোগিতা থাকা উচিত তাদের সব কিছুতে। বিশেষ করে আমি যখন বিদেশে চলে গিয়েছিলাম তখন কিন্তু আমি একটা জিনিসই মিস করতাম আমার কাজের জায়গায়, সেটা মেকআপ রুম। আহ, মানে আমি অ্যাক্টিং অত মিস করতাম না। আমি কাজ আমাকে স্ক্রিনে দেখা যাচ্ছে না আমি এটা মিস, কিন্তু মেকআপ রুম আমি মিস করতাম। কারণ ওই যে মেকআপ কারণ রুমে কি আমার হতো মেকআপ রুমে? বন্ধুদের সাথে আড্ডা, হাসাহাসি, মানে ওই একটা জায়গা ছিল না, আমি হয়তো রাস্তায় গিয়ে আমি হা হা করে হাসতে পারছি না, হ্যাঁ, চিৎকার করে কথা বলতে পারছি না। কিন্তু মেকআপ রুমটা একটা জায়গা ছিল যেখানে আমি চিৎকার করে কথা বলবো, আমি চিৎকার করে হাসবো। তখন নিশ্চয়ই আপনাদের মেকআপ রুমে সেলফিও তোলা হতো না, টিকটকও করা হতো না। না, 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 এগুলা তো ছিলই না এবং অনেক ব্যক্তিগত কথাও আমরা পারিবারিক কথা শেয়ার করতাম, ব্যক্তিগত কথা শেয়ার করতাম, মজা করতাম। চঞ্চল ভাইয়া, সাব্বির, মোশাররফ এগুলো ওরা তো অনেক মজার মানুষ, ওদের সাথে জাহিদ ভাই, তারপরে তৌকির ভাইয়ের সাথে যখন কথা বলতাম, তৌকির ভাই তো আসলে এত ইন্টেলেকচুয়াল। হুম, হুম। দেখা যাচ্ছে যে আমি সিনিয়রদের কাছে সবসময় বিপাশা আপু, সুমি আপু যখনই ওদের সাথে কাজ করতাম মেকআপ রুমে আমি চুপ করে ওদেরকে অবজার্ভ করতাম ওনাদেরকে। মানে আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের কাছ থেকে আমি প্রতিদিন, প্রতি মুহূর্ত কিছু না কিছু শিখেছি। বাহ। সো আগের সময়ের কথা যেহেতু বলছি, সাংবাদিকদের কথাও একটু শুনি। কারণ হয় না যে আমি দেখেছি যে আগে সাংবাদিকরা বাসায় আসতেন আপনাদের। আমি হ্যাঁ, নিজেও গিয়েছিলাম হ্যাঁ, এবং তখন রিসার্চ করে বাসায় এসে একটা ঘটা করে আর কি ইন্টারভিউ নেওয়া হতো। হ্যাঁ, হ্যাঁ। এখন দেখা যায় হুটহাট অনেক সময় ফোন করেই হয়তো লেখা হচ্ছে কিংবা অনেক সময় হয়তো আরেক জায়গাটা কপি করে লেখা হচ্ছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলো এগুলো আসলে একটু বিব্রতকর। কারণ হচ্ছে যে আগে তো আসলে একটা সিস্টেম ছিল, একটা প্রপার ওয়ে ছিল। আমার কাছে মনে হচ্ছে এখন আসলে কোনো প্রপার নাই। যার যা মন চাচ্ছে সে তাই করছে। যেমন কিছুদিন আগে I was the sufferer also, কারণ আমার নামে অনেক, আমি তো খুব বলেছি আমি খুব অযান্ত্রিক মানুষ। আমি খুব একটা এগুলো বুঝি নাই যে টিকটক বললা, ফেসবুক একটা চালাই। হ্যাঁ, মানে ইনফরমেশন দেখি, নিউজ দেখি, বাচ্চাদের ছবি শেয়ার করি, ভাল লাগে। জি। কিন্তু অনেক কিছু বুঝি না। এখন আমার নামে যেহেতু আমি সফট টার্গেট, যেহেতু আমি অনেক কিছু বুঝি না, আমার নামে অনেক ফেক আইডি খোলা হয়েছে এবং সেখানে অনেক বিভ্রান্তকর নিউজ ছাপানো হয়েছে, যেটার কারণে আসলে আমি একটা পর্যায়ে যেটা হলো যে আমার হাজব্যান্ড বলছে, বিদেশ থেকে তখনও দেশে ছিল না, বলল যে বাচ্চাদেরকে নিয়ে তুমি এদিক ওদিক যাও, মানে স্কুল থাকে থাকে, মানুষ তো ভুল বুঝছে, মানুষ ভাবছে এটা তোমার অরিজিনাল আইডি থেকে তুমি পোস্ট করছো। আর আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল ইস্যুস তো আসলে ভাইয়া আমরা আমাদের শিল্পীদের খুব একটা আমি আমি মনে করি না যে আসলে আমি করেছি কখনো। হুম, হুম। তো এইসব কারণে কিন্তু সাংবাদিকরা, আমি তখন কালের কণ্ঠ নিউজ করলো, তো ২ ঘন্টা পরেই আফতাব গিয়ে হচ্ছে নিউজটা সরিয়ে ফেললো। আফতাব ছিল না কি জানি ছিল। তো যাই হোক, তো তখন যেটা হলো যে বলল যে যারা নতুন সাংবাদিক তারা হচ্ছে বুঝে নাই, তারা মনে করেছে যে ওটা আমার অরিজিনাল আইডি এবং সেটার কারণে ওই নিউজটা ওই ফেসবুক থেকে নিয়ে করেছে। আমি আমার জুনিয়র সাংবাদিক ভাইদের কাছে এটা আসলে রিকোয়েস্ট করব যে যেহেতু ওনাদের রুমান, তুমি কিন্তু এখন সিনিয়র হয়ে গেছো, এখন একজন যদি জুনিয়র আসে ও কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে, তো তুমি আমার সঙ্গে ফেসবুকে আছো, জি। আফতাব আছে, রনি আছে, সো ওরাও কিন্তু বলতে পারে ভাইয়া এটা কি রিচাপুর অরিজিনাল আইডি, আগে এইটুকুন চেক করে নাও। হ্যাঁ, মানে একটা মানুষকে এই বিভ্রান্ত করা, কারণ এই যে আমি থানায় গেলাম, এই যে আমি জিডি করলাম, হ্যাঁ, আমার ম্যানেজারকে নিয়ে, মানে এটা আমার জন্য তো একটা এম্বারেসিং সিচুয়েশন, বুঝছো না ভাইয়া? রাইট। তো তখন আমি মনে করি যে আমাদের জার্নালিস্টদেরকে এই ব্যাপারগুলোতে আরও সতর্ক হওয়া উচিত। জি। এবার একটু ঠোকাঠুকির প্রসঙ্গে আসি। সেই সময়ের সাংবাদিকদের কথা বললাম, মেকআপ রুমের কথা বললাম। বয়স তো আপনার কম ছিল এবং একটা কম্পিটিশন নিশ্চয়ই ছিল। আপনাকে রিসেন্ট টাইমসে আমি দেখছি যে তারিন আপার সাথে খুব ভালো সম্পর্ক। আপনারা খুব ক্লোজ পাল যেটা বলি। কারণ আপনাদের অনেক কিছুতে মেলে, নাচ, অভিনয় অনেক কিছু। তবে সবসময় কি সেই সম্পর্কটা ছিল নাকি কিছুটা বৈরী সম্পর্ক ছিল? হ্যাঁ, কখনো কখনো দেখা গেছে যে কাজের চাপে আসলে হয় কি ভাই, একটা নাটকে একজন নায়িকা থাকে,
সো তারিনাপুর আর আমার সাথে তারিনাপুর আমার কাজ খুব কম হতো। কেন কম হতো? ওই নাটকের নায়িকা তারিনাপু, এখন ওখানে তার আমার কাজ নাই। আমি যেটা কাজ করছি সেখানে আমি হয়তো মেইন ক্যারেক্টার করছি, তারিনাপুর ওখানে নাই। কিন্তু ব্যক্তিগতভাবে দুজন মানুষের সাথে আমার কীরকম সম্পর্ক আমি বলি, তারিনাপুর আমরা একই বাসা একই বিল্ডিংয়ে থাকতাম, আমরা 3 তলায় ওরা 4 তলায়। তারিনাপুর বাবার সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। আবার একইভাবে জয়াপুর বাবা হচ্ছে আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন ছোটবেলার, তারা দুজনই চলে গেছেন, বীর মুক্তিযোদ্ধা, এবং তারা দুজনই এখন এই পৃথিবীতে বেঁচে নাই। আল্লাহ আমার বাবাকে এবং সব বাবাকে বেহেশত নসিব করুক। তো আব্বু আর জয়াপুর আব্বাকে এরকম দেখেছি যে আব্বু কোনোদিন সকালে ওই বাসায় গিয়ে চা খেতেন, কোনোদিন বাবলা চাচা আমাদের বাসায় এসে চা খেতেন। সো এটা আসলে মিডিয়ার অনেকেই জানে না। আবার তারিনাপুর সাথে যেটা হয়েছে যে পরে যখন আমার বেবি টেবি হয়ে গেল, আমি কাজ কমিয়ে দিলাম, সব আর্টিস্টরা যখন আমেরিকায় যেত, ওইখানে আমার সাথে আসলে অনেক বেশি যোগাযোগ, দেখা, কানেকশন এগুলো হতো। আর আমার বাচ্চারা তারিনাপুকে খুব পছন্দ করে। তারিনাপু তো আসলে বাচ্চা অনেক, অবশ্যই অনেক কেয়ারিং। তো আপনাদের মানে আগে একটা খিটমিটে একটা সম্পর্ক ছিল? আসলে হয় কি ভাইয়া, মানে ধরো যে প্রফেশনাল একটা জেলাসি তো থাকতেই পারে, বাট আমি কিন্তু সবসময় তারিনাপুকে, এখন আমি যদি এটা আসলে বলি যে আমি হিংসা করতাম না, তারিনাপু করতো কি অপি আপু করতো, বিষয়টা তেমন না। ওটা হিংসা না, ওটা বয়সের কারণে ওই সময় আর কি একটা, ওটা কিন্তু এখন ভাবলে মজাই লাগে। আপনারা দুজন ভাবলে হয়তো মজা লাগে, কিন্তু ভাইয়া জানো আমরা কত পজিটিভ ছিলাম। আমরা জানো ভাবতাম এভাবে যে তারিনাপুর একটা ভালো কাজ এনটিভিতে যাচ্ছে, আমার একটা ভালো কাজ এনটিভিতে যেতে হবে। হ্যাঁ, অপি আপুর একটা বাংলা ভিশনে যাচ্ছে, আমার একটা যেতে হবে। আমাদের কম্পিটিশনগুলো এরকম ছিল, হেলদি কম্পিটিশন ছিল আমাদের, কিন্তু এরকম ছিল না যে অপি আপুরকে ডিরেক্টরের কাজ কানে বাজে কথা বলে ওকে বাদ দিয়ে আমি ওটাতে ঢুকবো, এইগুলো আমাদের ছিল না। যে কারণে কিন্তু দেখো ভাইয়া, এখন আমাদের যখন দেখা হয় আমরা কিন্তু অনেক আড্ডা দিই, গল্প করি, এবং আমাদের পারিবারিক বাচ্চা নিয়ে কথা হয়, আমাদের সম্পর্কটা কিন্তু অনেক সুন্দর। যে কারণে বাহ। তো গতকাল জন্মদিন ছিল আপনার, 23 জানুয়ারি। 23 সংখ্যাটা আপনার জন্য লাকি, সেটা আমার মনে হয়, কারণ 23 অগাস্টে একজনের জন্ম হয়েছিল। কার জানেন? এই উপমহাদেশের প্রথম মিস ওয়ার্ল্ড রিটা ফারিয়া। ও আচ্ছা, তা ওনার নাম দিয়েই তো হচ্ছে আমার নাম রাখা হয়েছিল, আমার বাবা নাম রেখেছিলেন। সেজন্য আমি গুগল করেছি যে আচ্ছা রিটা ফারিয়ার জন্ম কবে, দেখলাম যে 23 অগাস্ট। আচ্ছা, আবার রাজাক আঙ্কেলের জন্ম ছিল 23 জানুয়ারি, আর ওনার বার্থডে ছিল, আর উনি মারা গেছেন কিন্তু আমার মেয়ের জন্মদিনে 21 অগাস্ট। হ্যাঁ, আমার মেয়ের জন্মদিন। তো 24ও কিন্তু আপনার জন্য লাকি। আজকে 24 তারিখ না? হ্যাঁ, আমার জন্য লাকি। 24 ডিসেম্বর 2024-এ কি হয়েছিল? তোমার বিয়ে? না, 2024-এ। ও আচ্ছা, সেটা হচ্ছে আমার সেলুন ওপেনিং হয়েছিল, ইন্টারনাল বিউটি লাউঞ্জ। হ্যাঁ। তো আপনার সেলুন ওপেন করেছেন 2024-এ, মানে হোয়াই, মানে নিশ্চয়ই এটা আগে থেকে প্ল্যান ছিল নাকি হুট করে? খুব আগে থেকে ছিল না ভাইয়া। আমার কাছে মনে হয়েছে কি, আমি না খুব ব্যস্ত থাকতে পছন্দ করি এবং কাজ করতে ভালো লাগে। আমার মনে হয় যে আমি অনেক কিছুর থেকে, মাথা থেকে, আমি অনেক চিন্তা থেকে দূরে থাকতে পারি যখন আমি কাজে ব্যস্ত থাকি। আমার মনে হচ্ছিল কি যে একটা সময় বাচ্চারা বড় হয়ে যাবে, ওদের নিজের জগৎ তৈরি হবে, আমি একটা কিছু করি। তো এমন একটা কিছু করি যেটা মেয়েরা এসে এক ধরনের সেলফ কেয়ার করতে পারবে, প্যাম্পার্ড হতে পারবে। কারণ আমাদের তো সত্যি বলতে কি, ঘর সংসারের বাইরে মেয়েদের তো যাওয়ার জায়গা নাই। তো এটা একটা রিজন ছিল। আরেকটা রিজন হচ্ছে আমার ছোট ভাইয়ের বউটার অনেকদিন ধরে খুব শখ ছিল, তুমি ওদের বিয়েতে গিয়েছিলে, তো ওর একটা শখ ছিল যে ও একটা সেলুন করবে। তো এসে সবসময় বলতো যে আপনি, আপনার হেল্প ছাড়া তো এটা করতে পারবো না, আপনি কোঅপারেশন না করলে আপনি একটু হেল্প করেন, আমরা দুজন মিলে এটা করি। সো ওর ইচ্ছাতেই আসলে আমার এই ইচ্ছাটা জাগে, এবং তারপরে আমরা এটা স্টার্ট করি। আচ্ছা, তো এটা কোথায়? এটা উত্তরাতে সেক্টর 3-তে ইটারনাল বিউটি লাউঞ্জ, একদম রবীন্দ্র সরণির উপরে। আচ্ছা, তো উদ্যোক্তা পরিচয়টা নিয়ে কেমন লাগছে আর কি? উদ্যোক্তা পরিচয়টা নিয়ে আসলে ওই যে একটা কথা, যেটা হচ্ছে যে আমার বড় ভাই যখন নিউ ইয়র্কে কোথাও যায়, বা আমার হাজব্যান্ড যখন, তোমার ভাইয়া যখন কোথাও যায়, সবাই ওদেরকে প্রথমে পরিচয় করে দেয়, উনি ফাহাদ সোলাইমান, উনি মেয়রের এশিয়ান অ্যাডভাইজার ছিলেন, উনি অমুক, উনি তমুক। কিন্তু লাস্টে গিয়ে আমার ভাইয়াকে এটা শুনতেই হয় যে উনি কিন্তু অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলাইমানের ভাই। হ্যাঁ, এখন আবার একইভাবে হচ্ছে আমার হাজব্যান্ডকে ওটা শুনতে হয় যে সে এনওয়াইপিডিতে ইজ এ ডিটেকটিভ, সে অমুক তমুক। লাস্টে উনি কিন্তু রিচি সোলাইমানের হাজব্যান্ড। হ্যাঁ, তো এখন ধরো যে আমি উদ্যোক্তা হই, আমি যাই হই, আমি অভিনয় শিল্পী রিচি সোলাইমান, এই পরিচয় থেকে আমি বের হতে পারবো না, আর আমি বের হতে চাইও না, কারণ এটা অবশ্যই আমার জন্য অনেক ভালো লাগার, আমার অর্জনের। আচ্ছা, 4 নম্বর সেক্টরের পার্ক থেকে কি বের হয়েছেন? কারণ আগে অনেকেই আপনাকে, সবাই আমাকে ওখানে দেখতো, আমাকে
সবাই ওখানে দেখতাম আমি কি ঝড় কি বৃষ্টি, আমি খুব হাঁটতে পছন্দ করি, করতাম, এবং 4 নাম্বার সেক্টর দর্শক পার্কটা অনেক আপনারা কিন্তু সুন্দর। পেয়ে গেলেন যে রিচি সোলেমানের ফিটনেসের রহস্য, হাঁটতে খুব পছন্দ আমি করেন। হাঁটতে খুব পছন্দ করি। আমি 4 নাম্বার সেক্টর পার্কে আমাকে অনেকেই দেখেছে, এবং আমি ওখানে ঝড়, বৃষ্টি, রোদ যাই হতো আমি হাঁটতাম। খুব এখন? হাঁটতাম। এখনো হাঁটি। এখন হাঁটি, সেই সাথে আমি একটু ইয়োগাও করি। আচ্ছা, আপনার একটা প্রোডাকশন হাউস ছিল না নীলাঞ্জনা? নীলাঞ্জনা, হ্যাঁ। এবং সেখান থেকে আপনি নাটক প্রডিউস করতেন, আপনার শুটিং হাউস ছিল। শুটিং হাউস ছিল, হ্যাঁ। তো আপনি সেগুলো থেকে সরে এসেছেন, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে যে রিচি সোলেমান কেন ইন্ডাস্ট্রিতে আর ইনভেস্ট করে না, রিচি সোলেমান কেন সেলুন করেছেন? আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে ভাইয়া, আমি করতে চেয়েছি, ইন্ডাস্ট্রিতেও আমি ইনভেস্ট করতে চেয়েছি, আমি কাজ করতে চেয়েছি। কিন্তু আমি আসলে এগুলো নিয়ে আমি অনেক কথা বলতে চাই না। কিন্তু আমার কাছে তখন মনে হয়েছে যে আমি যখন কাজ করতে চাচ্ছি, প্রডিউস করতে চাচ্ছি, প্রথমত হচ্ছে যে আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা নাই, যে টাকাটা আসলে আমি কিভাবে ফেরত পাবো, কতদিনে পাবো, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমি দেখেছি যে সুযোগটা অনেক কম। হ্যাঁ, আমি যদি আসলে টাকা ইনভেস্ট করে আমাকে এখানে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়, তখন কিন্তু আসলে আমি ওই জায়গাটায় যাব না। আর যখন আমি প্রোডাকশন হাউসটা বন্ধ করে দিলাম, তখন আমি আমেরিকায় চলে গিয়েছিলাম, আমার মেয়েটা হলো। আমার কাছে তখন মনে হলো যে আসলে 2 খানে এভাবে করে, কারণ বাচ্চাকে, ছোট বাচ্চা, অনেক সময় দিতে হতো। তো 2 জায়গায় আমার পক্ষে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হচ্ছিল। তো তখন আমি স্টপ রেখেছি। বাট তার মানে এই না যে আমি কখনো করব না। যদি সুযোগ হয় আমার ইনভেস্টমেন্ট ভালো জায়গায় করার, বা কোনো রিটার্ন ভালো আসবে ভালো কাজের জন্য, আমি অবশ্যই করব। আপনি একবার আমার রাঙা সকাল শোতে বলেছিলেন যে আপনি মিডিওকার বাজেটে একটা ফিল্ম প্রডিউস করতে হ্যাঁ, চান। আমি এখনো চাই, এবং আমি মাঝখানে একটা ব্রেক নিয়েছি, কারণ মেয়েদের তো প্রায়োরিটিস চেঞ্জ হয়। এতটা সময় আমি আমার বাচ্চাদেরকে একটু সেটেল করেছি, এবং আই এম ওয়ার্কিং অন ইট, যেটা আমি তোমাকে বলেছি, আমি Wow, কথা দিয়েছি, wow. আমি কথা রাখবো, এবং সময় সুযোগ যখন আসবে তখন আমি অবশ্যই তোমাকে বলবো। বাহ, আমরা অপেক্ষায় থাকলাম। তারপরে যদি জানতে চাই যে একজন নারী হয়ে মিডিয়াতে তো অনেক বছর কাজ করেছেন, সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটি ছিল, কিংবা কঠিন সময়? কঠিন সবথেকে যুদ্ধ ছিল আসলে মা হওয়াটাই। মিডিয়াতে কাজ করেছি, উম কঠিন আমার কাছে। তুমি কি মিডিয়া রিলেটেড জিজ্ঞেস করছো? মিডিয়া রিলেটেড। মিডিয়া রিলেটেড হলে আমি বলবো যে ক্যারিয়ারের শুরুটা কঠিন ছিল। আচ্ছা, মানে আমি যে পারি, আমি যে অভিনয় জানি, বা আমি অভিনয় করতে পারবো, এটা তো আসলে মনে করো অনেক জায়গায় প্রমাণ করার ব্যাপার ছিল। ডিরেক্টরদের কাছে, প্রোডিউসারদের কাছে, দর্শকদের কাছে, চ্যানেলের কাছে। সো যেকোনো শুরু দেখবা অনেক কষ্ট, স্ট্রাগল। সে সময় বোধহয় জাহিদ হাসান ভাই আপনাকে একটু উপদেশ দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমাকে ওই সময় আমার সিনিয়র কলিগরা অনেক কোঅপারেশন করেছে, অনেক হেল্প করেছে, অনেক সাজেশন দিয়েছে। জাহিদ ভাই, তৌকির ভাই, হাকিম ভাই, সেলিম ভাই, মাহফুজ ভাই, এদের সবাইকে না আমার আসলে শুধু কলিগ বা কোঅ্যাক্টর মনে হয় না, এদের সবাইকে আমার মেন্টর মনে হয়। এরা সবাই আমার মেন্টরের মতোই। আর আমি মনে করি যে ওই সময় যখন জাহিদ ভাইরা আমাদের সঙ্গে কাজ করতেন আমার সঙ্গে, জি। আমি কিন্তু তখন জুনিয়র ছিলাম, আমাকে তখন ওরকম করে কেউ চিনতো না, কিন্তু জাহিদ ভাই, তৌকির ভাইরা কিন্তু অনেক বড় স্টার। সো ওনারা আমাদের সঙ্গে কাজ করেছে বলেই কিন্তু আমরা ধাপে 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 আমরা নিজেদের একটা জায়গা তৈরি করতে একবার আপনি পেরেছি। বলেছিলেন যে জাহিদ ভাই আপনাকে বলেছিলেন যে কোয়ান্টিটির দিকে জোর দাও শুরুর দিকে, কোয়ালিটি দেখো না। হ্যাঁ, হ্যাঁ, জাহিদ ভাই বলেছিল যে তুমি এখন যখন কাজ শুরু করেছো, তুমি এখন কোয়ান্টিটি বাড়াবা, কারণ প্রত্যেকটা চ্যানেলে যেন ঈদে তোমার একটা করে নাটক যায়। এই কথাটা জাহিদ ভাই আমাকে বলেছিল। তারপরে বিপাশা আপু আমাকে বলেছিলেন যে রিচি তুমি নাচটা বন্ধ করে দাও। সেদিন আমেরিকায় যখন আমি বলছিলাম যে আপু আপনার এই কথাটা আমার মনে আছে, বলে তুই, আমি কিরকম বলেছিলাম? বিপাশা আপু বলছে, আমি বলছি হ্যাঁ আপু আপনি বলেছিলেন, আপনি ভুলে গেছেন কিন্তু আমি তো ভুলিনি। বিপাশা আপু আমাকে বলেছিল যে নাচটা বন্ধ করে দাও, কারণ হচ্ছে যে অভিনয়ে নাচ মানুষ কনফিউজড হয়ে যাবে তুমি কোনটা। সো তখন আমি 10 বছর নাচ বন্ধ করে শুধু অভিনয়টাই করেছি। তো আমি বড়দের সাজেশন অনেক শুনতাম, এবং আমার কাছে খুব ভালো লাগতো আমাকে কেউ কোনো সাজেশন দিলে। আমার মনে হতো যে ওনারা আমাকে আরও আমি নিতে চাই ওনাদের তার মানে suggestion। একজন শিল্পীর একটা দিকে ফোকাস করা উচিত, হয় না? যে এখনকার ক্ষেত্রে দেখা যায় যে কে যে কি করছে আসলে বোঝা অনেক সময় যায় না, একটা তার জায়গায় ফোকাস আইডেন্টিটিটা তৈরি হচ্ছে না। আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে অভিনেত্রী সে গান করছে, আবার যে সঙ্গীত শিল্পী সে অভিনয় করছে, মানে দর্শকরা কনফিউজ হয়ে একটা যায় জায়গায় আর কি। ফোকাস করা উচিত, দর্শকরা কনফিউজ হয়ে যায়, সে গায়িকা নাকি সে নায়িকা নাকি সে নৃত্যশিল্পী। বাহ। তো আপনাকে আমি শুরুতে দেখেছিলাম বোধহয় একটা ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন চিত্রে, এবং সেটি তো আপনার স্কুল বয়সে আপনি আমি করেছিলেন স্কুল, খুব তখন আমি সম্ভবত। ক্লাস 8-এ পড়তাম। হ্যাঁ, ক্লাস ফেয়ার 8-এ। অ্যান্ড লাভলি আমি 4 বার করেছিলাম। আচ্ছা। আমি আই ওয়াজ দ্য অনলি মডেল যে আমি 4 বার করেছি। মানে ওদের যখন প্রথম বিজ্ঞাপন, দ্বিতীয় বিজ্ঞাপনটা তো নরমাল ছিল, পরে প্রমোশনাল যেগুলো হতো সেগুলো আমি করতাম। তো প্রথম বিজ্ঞাপনে কত পেয়েছিলেন মনে আছে? কারণ সেই আমার সময়, মনে হয় প্রথম বিজ্ঞাপনে আমি 50,000 টাকা পেয়েছিলাম। সেই সময় হ্যাঁ, কিন্তু এটা অনেক বেশি। 96-এ, 30 বছর আগে। Wow.
30 বছর আগে 50,000 তো অনেক বেশি। হ্যাঁ 30 বছর আগে বাহ, এটা চমৎকার। অ্যাডকম থেকে হয়েছিল। তো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে 30 বছরে আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা কি মিডিয়া থেকে? মিডিয়া থেকে আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট একটা দুটা বললে আসলে কম হয়ে যাবে। বাট আমি সবথেকে বেশি বলতে চাই যে আমার দর্শকদের ভালোবাসা, আ মানুষ যে আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে এক নজর দেখার জন্য হয়তো কোথাও দাঁড়িয়ে থেকেছে, আমাকে একটু বাসায় দাওয়াত করার জন্য, একটু খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য অনেকদিন ফোন করেছে, বলেছে, "কবে আমার বাসায় আসবেন, খাবেন?" তো এই যে ভালোবাসাগুলো হয়তো আম কোথাও গেছি, একটা ছেলে, আমি হয়তো ব্যাগটা টানতে পারছি না। ও আমার খুব ফ্যান, ও আমাকে খুব পছন্দ করে। দৌড়ায় গিয়ে আমার ব্যাগটা ধরলো। একটা ছোট গল্প বলি ভাইয়া। কলকাতায় আমি গত বছরের আগের বছর মনে হয় আমি একটা কাজে গিয়েছিলাম। তো নিউ মার্কেটে হঠাৎ করে প্রচণ্ড গরম মে মাসে। আমি ছাতা নিয়ে বের হইনি। তো পিছনে একটা নীরব রাস্তা। আম্মু ছিল, আমার মেয়ে ছিল। তো আম্মুরা হোটেলে। গরম জন্য আম্মু যায়নি। আমি একটা জিনিস এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম। গ্র্যান্ডে ছিলাম। তো যখন আমি ওই এক্সচেঞ্জ করে ব্যাক করছি গ্র্যান্ডের দিকে, গ্র্যান্ডের পেছনে একটা রাস্তা আছে একটু নীরব। একটা ছেলে, আমি আমি না রোদে আমার মুখটা একদম মানে কুঁকড়ে গেছিল। একটা ছেলে হঠাৎ করে পিছন থেকে আমি দেখি যে সে ছাতা নিয়ে আমার পিছনে দৌড়ায়, দৌড়ায় আসছে। তা আমি ওর দৌড় দেখে না আমার একটু ভয় লেগে গেল যে ও আমার মানে এভাবে দৌড়াচ্ছে কেন? তো ভয় লাগার পরে আমিও জোরে, জোরে হাঁটা শুরু করলাম। একটু পরে ও বলে কি, "আপু দাঁড়ান, রিচি আপু দাঁড়ান।" তো ও যখন রিচি আপু বলল এবং সেটা কলকাতা শহরে, তার মানে সে আমাকে চিনেই ডাকছে, না চিনে তো আর ডাকবে না। তো এসে ছাতাটা আমার মাথার উপরে ধরল। ধরার পরে ও আমার সাথে গল্প করতে, 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 করতে গ্র্যান্ডের সামনে পর্যন্ত আসলো এবং গল্পটা ছিল ও সুইডেনে প্যারিসে থাকে। ওর বউকে বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না। ওর বউকে কলকাতায় নিয়ে এসছে, কলকাতা থেকে ভিসা করাচ্ছে। বউকে নিয়ে ও প্যারিসে চলে যাবে। ও আমার ভক্ত, ও আমাকে খুব পছন্দ করে। আমার এই নাটক দেখেছে, ওই নাটক দেখেছে এবং কথা বলতে, বলতে, বলতে সে আমাকে গ্র্যান্ডের গেটে পৌঁছে দিয়ে ছাতাটা ধরলো, ওই পর্যন্ত চলে গেল। এবং আমি ভিতরে ঢোকার পরে আমি বুঝতে পারলাম যে এই ছেলেটা আমার সঙ্গে যে এতক্ষণ কথা বলছিল শুধুমাত্র আমার রোদ লাগছিল ছাতাটা ধরার জন্য। এর থেকে বড় পুরস্কার আসলে হতে পারে আসলে না। হতে পারে না। বাহ! কোনো রিগ্রেট আছে? না, আমার আমার কোনো কিছু নিয়ে কোনো রিগ্রেট নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছে অনেক বেশি দিয়েছে। বাহ! হয় না যে আমি যেটা দেখেছি যে আপনি জীবনে যত অর্জন করেছেন মানে মানুষের ভালোবাসা, সেই তুলনায় খুব সম্ভবত খুব বেশি পুরস্কার আপনি পান নাই। হ্যাঁ। এর পেছনে কোনো কারণ আছে? ২-১ টা কারণ অবশ্যই আছে। কিছু ওই সময়ও কিছু দলাদলির ব্যাপার ছিল। আমি কখনোই কোনো দলাদলির মধ্যে আসলে থাকতাম না, এটা তুমি খুব ভালো করে জানো। জি। হ্যাঁ, এবং আম কিছুটা ভাগ্যও বলতে পারো এবং পুরস্কারের জন্য অনেক সময় কিছু চেইন, কিছু লবিং, কিছু গ্রুপ মেইনটেইন করতে হয়েছে সেই কালেও, এই কালেও। এখনো করতে হয় হয়তো, এটাই হয়তো ট্রেন্ড। কিন্তু আমি হয়তো ট্রেন্ডি না, আমি ট্রেন্ড ফলো করিনি কখনো, আমি আমার মতো করেছি। এর জন্য কখনো আফসোস হয়? না, একদমই না। আমার তো এই যে বললাম, এই যে ছেলেটা আমার ছাতা ধরে এরকম অজস্র উদাহরণ, এরকম অজস্র গল্প আছে ভাইয়া, যেটা হয়তো আমি আজকে ক্যামেরার সামনে বলে শেষ করতে পারবো না। কিন্তু এগুলোই আমার জন্য অনেক বড় পুরস্কার। বাহ! তবে আমার স্মৃতিতে এখনো উজ্জ্বল আপনি যখন মেরিল প্রথম আলো পুরস্কার, সমালোচক পুরস্কার পেয়েছিলেন সমালোচক এবং সেটি ত্যাগ নাটকে কুসুম চরিত্রে অভিনয়ের জন্য। এবং আপনি পুরস্কারটা হাতে নিয়ে বলেছিলেন, "আম্মু তোমার জন্য এই পুরস্কার।" হ্যাঁ, আম্মুর জন্য। কারণ আম্মু অনেক কষ্ট করেছে আমার জন্য সবসময়। তা আমি মনে করি যে আসলে আমার জীবনে যা কিছু মিডিয়াতে বা আমার ক্যারিয়ারে যা কিছু অর্জন, সেটার অবশ্যই অর্ধেক ভাগীদার আসলে আমার মাই। কারণ আমার মা আমার জন্য দিনরাত কষ্ট করেছেন বলেই আসলে আমি রিচি সোলাইমান হয়েছি। একদম। আম্মু তুমি শুনছো তো না? আমি কিন্তু তোমাকে ক্রেডিট দিচ্ছি। তুমি কিন্তু বলবা না যে আমি তোমার কথা বলি না। না, ক্রেডিট কিছুটা আমিও দেই আন্টিকে। কারণ আন্টিকে আমি দেখেছি যে ১০৩ ডিগ্রি জ্বরের মধ্যে দর্শক মেয়ের পাশে থাকতে কি ঝড়, কি বৃষ্টি, কি রোদ আসলে। ছোটবেলা থেকে মাই কিন্তু এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, আপনি যখন পারফর্ম করতেন ক্যামেরার পেছন থেকে মাই হ্যাঁ, দেখিয়ে আম্মু দিতেন বলতো যে এরকম করো, চোখ এরকম করো। আসলে সো এরকম মাদের বটবৃক্ষ না অবদান থাকলে আসলে এখনো। আমার মনে হয় আমরা একজন রিচি সোলাইমানকে পেতাম না। না কারণ সত্যি, এবং সব মা, আমি মনে করি যে আসলে শুধু আমার মা না, সব মাই কম বেশি সন্তানদের জন্য এত করে যে মাদের আসলে ভূমিকা, এটা বলে তুমি জানো ভাইয়া, এটা তো ক্যারিয়ারের কথা। এখনো আমি যদি আমার যদি কোথাও ডে লং কোনো প্রোগ্রাম থাকে বা কোনো কাজ থাকে, আমি আম্মু যদি বাসায় থাকে, মানে আম্মুর কিছু করতে হবে না, বাট আম্মু ইজ দেয়ার, মানে এইটা হইলেই আমার শান্তি যে আম্মু ইজ দেয়ার। সো মা তো আসলে এরকমই। এবং এখানে আসার আগেও ভিডিও কলে দেখতে চেয়েছেন যে আপনি কি পড়েছেন। হ্যাঁ, ভিডিও কল দিয়ে আমাকে দেখাতে হয়েছে যে আমি জামদানি পরেছি, আমি রুম্মানের প্রোগ্রামে যাচ্ছি। আবার সে বলেছে জামদানির সাথে পার্ল পরো। ও তো আমি পার্ল পরে আবার দেখিয়েছি, আম্মু আমি পার্ল পরেছি। সে খুব বাহ! খুশি।
বাহ, আপনি নিজেই তো একটা পার্ল। তুমি আসলে আমাকে অনেক পছন্দ করো, আমাকে অনেক ভালোবাসো, এই জন্য তুমি এত প্রশংসা করো আমার। আমরা সবাই আপনাকে ভালোবাসি। এখন বলেন যে এই যে আমরা সুন্দরী বলছি আপনাকে, কিংবা আপনাকে এখনো দেখে অনেকে ক্রাশ খায়, এটা কি কখনো অভিশাপ মনে হয়েছে? কারণ হয় না যে সুন্দরী অভিনয় শিল্পীদের অনেকে একটু মাটির কাছাকাছি কিংবা প্রান্তিক মানুষের চরিত্রে ভাবতে পারে না, কিংবা ভাবে যে না ও অভিনয় করতে পারবে না, ও তো গ্ল্যামারাস চরিত্র করে। এরকম কি কখনো হয়েছিল আপনাদের সময়? হ্যাঁ, এরকম হয়েছে। এই ধরনের সিচুয়েশন, যেমন আমাকে মানুষ ভেবেছিল যে আমি গ্রামের চরিত্র করতে পারবো না, বা আমাকে অনেক বেশি শহরের আরবান মনে হয়। আরবান মনে হয়। তো এটা আমি ভেঙেছি। একটা সময় আমি অনেক গ্রামের চরিত্র করেছি এবং অনেক ধরনের চরিত্র করেছি, ভেঙেছি। কর্নেট একটা চরিত্র করেছিলাম যেখানে আমাকে পুরো কালো, সেলিম ভাই ডিরেক্টর ছিলেন। কালো মেকআপ নিয়ে আমাকে সিগারেট মানে বিড়ি একটা খেতে হতো, পান খেতে হতো, এরকম কানের কাছে বিড়ি গুজে রাখতে জি। হতো। সো আমি একটা সময় এটা আমি ভেঙেছি। আর যদি তুমি বলো যে বা ব্যক্তিগত জীবনে অনেক ধরনের অকওয়ার্ড সিচুয়েশন আমার পড়তে হয়েছে, হয়নি তা না। যেমন? যেমন হচ্ছে যে হয়তো একটা কাজের জন্য কোনো কর্পোরেট একটা জায়গায় গিয়েছি, বা হয়তো বা কোনো একটা অফিসিয়াল জায়গায় গিয়েছি, সেখানে হয়তো দেখা গেছে যে কাজটা না করে সেই ভদ্রলোক আমার মুখের দিকেই তাকিয়ে আছে। তো মনে করো যে সেটার তখন জন্য তাকে খুব একটা দোষ দেওয়া যাবে না। এখন মনে করো যে তখন আমার মনে হলো যে আর একটু আমি যদি এখন যা আছি তার থেকে একটু কম হলে হয়তো বা এইভাবে ড্যাব ড্যাব করে না তাকিয়ে কাজটা তাড়াতাড়ি করে করে নিয়ে আসতে পারতাম। মানে এখন ধরো যে আমি তখন ওই সময় অপ্রস্তুত হয়ে আমাকে ফিরে চলে আসতে হয়েছে অনেক জায়গা থেকে, বা হয়তো লজ্জায় আমি সেখানে আর সেকেন্ড টাইম কাজের জন্য যাইনি। মানে না, কাজ চাঁদের বলতে কিছু কলঙ্ক থাকে না, রিচি সোলাইমানের কলঙ্ক হচ্ছে এই ড্যাব ড্যাব করে ড্যাব মানুষের ড্যাব করে তাকালো। তাকিয়ে থাকাটা। হ্যাঁ, মানে এটা আনইজি লাগে না বলো? তখন আর কিছু বলতে পারি না, মানে ছেড়ে দে আমাকে কেঁদে বাজি, মানে কখন এখান থেকে আমি বের হয়ে যাব। বাহ, তো এরকম আরেকটা গ্রামের চরিত্র আপনার করবার কথা ছিল, আমি শুনেছি যে চৈতা পাগল, আমাদের মাহফুজ হ্যাঁ, আহমদ চৈতা ভাইয়ের পাগল। ডিরেকশনে আর কি। এরকম অনেক ছবি আপনার করবার কথা ছিল, সেগুলো আপনি করতে পারেননি, তবে ফাইনালি আপনাকে আমরা সিনেমায় পাচ্ছি বোধহয় হ্যাঁ, রবিন ঢাকা হ্যাঁ, চলচ্চিত্র। আমি একটা ছবি করলাম। এটা মানে এটা রবিন ঢাকা, রাজীব সালেহিন ডিরেক্টর। এটা আর নাম রাখতে পারতো রিচিন ঢাকা। রিচি ইন ঢাকা। এটা এটা ডিরেক্টর নিশ্চয়ই শুনবে যে রিচি ইন ঢাকা তুমি বলেছো। বাট আমার কাছে খুব ভালো লেগেছে গল্পটা, এবং আমার চরিত্রটাও খুব সুন্দর। আমরা একসাথে একটা ভালো কাজ করেছি। সো আমার টিম নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আসবো, তো এই জন্য আর খুব বেশি কিছু বলছি না। আচ্ছা, আপনার নাকি গেরিলা এবং জয়যাত্রার মতো আরো অনেক চলচ্চিত্রে অভিনয় করবার কথা ছিল। কথা ছিল, হ্যাঁ। জয়যাত্রায় তখন বিপাশা আপুর ছেলে হয়েছিল, তো তকির ভাই তখন আমাকে বলেছিল কি একটা কারণে জানি, আমার মনে হয় আমার বিয়ে বা কি কোনো একটা কারণে করা হয়নি। আর আম, আমার গেরিলা বা হচ্ছে জয়াপুর যে চৈতা পাগল, এই কাজগুলো করা হয়নি, কারণ হচ্ছে ওই সময় আমি কনসিভ করেছিলাম আমার ছেলেকে নিয়ে। তো রায়ান তখন আমার পেটে। সো আমার কাছে মনে হয়েছে যে আমার মা হওয়ার মাতৃত্বের অনুভূতি বা মাতৃত্বের স্বাদটা হয়তো বা অনেক বেশি কাজের থেকে। আই চোজ টু বি আ মাদার ওই সময়। তো যে কারণে আমার করা হয়নি, সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই। তবে মাহফুজ ভাই আমাকে সবসময় কথাটা বলে যে তোমার কারণে আমি যে কি বিপদে পড়েছিলাম, জয়া আমাকে দুইবার বাঁচিয়েছে তোমার কারণে। তা আমি বললাম যে মাহফুজ ভাই, আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, আমি কি করব? সে দুষ্টামি করে। না, ঠিক আছে, মানে আপনাকে পেলে হয়তো অন্যরকম কিছু পেতে পারতাম, তবে জয়া আহসান তো আমাদের অসম্ভব প্রিয় অভিনেত্রী, আপনারও আমারও। তিনি যেভাবে পোর্ট্রে করেছেন, সেটা গেরিলা হোক কিংবা চৈতা পাগল হোক, অবশ্যই আমরা মুগ্ধ আমি হয়েছি। মনে করি যে এবং সেই জয়া জয়া আহসানকে নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, যে হয় না যে আমার এই পডকাস্টে এসে জয়া আপা বলেছিলেন যে এখন দেখা যায় যে ডিরেক্টরদের হচ্ছে গিয়ে সিন্ডিকেট অনেক সময় মেনটেন করে, আমি যে একটু আগেই এটা বলেছি। প্রেমিকা এবং স্ত্রী তাদের সব নাটকে কিংবা সিনেমায় থাকতে হবে। তো এই জায়গার জন্য অনেক গুণী অভিনেত্রীরা কাজ পান না আসলে। আপনি এটার সাথে কতটা সহমত পোষণ করেন? আমি অবশ্যই জয়া আপুর সাথে সহমত। আমি আই অ্যাগ্রিড উইথ হার। এটা সত্যি কথা যে ডিরেক্টরের বউরা বা ডিরেক্টরের প্রেমিকারা অনেক বেশি প্রায়োরিটি পায়। তবে সেই সাথে আমি এটাও বিশ্বাস করি ভাইয়া, যে সে যতই ডিরেক্টরের বউ হোক আর প্রেমিকা হোক, তার ভেতরে যদি কোনো ফায়ার না থাকে বা তার ভেতরে যদি অভিনয় করার যোগ্যতা না থাকে, সে বেশি দিন টিকে থাকতে পারবে না। এটাও আমি বিশ্বাস করি। হয়তো হয়তো মানে প্রভাবের কারণে সে ১টা ২টা ৫টা কাজ করবে, কিন্তু টিকে থাকবে না। জি। এটা আমি মনে করি। তো
তবে আরেকটা বিষয় আমি সামাজিক মাধ্যমে হয় না কিছু কিছু মাঝে মধ্যে একটা ট্রেন্ড চলে আসে, যেমন জয়া আপা এবং বিপাশা আপাকে নিয়ে কিছুদিন আগে অনেক একদম লেখালেখি হলো। ফালতু, হ্যাঁ, হ্যাঁ, তো মানে এই বাজে। বিষয়গুলো আপনার কাছে কি মনে হয় যে আমার মানুষের কম্প্যারিজন জিনিসটাই পছন্দ না। এক্স্যাক্টলি হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় কি জানো ভাইয়া, বাংলাদেশে যেকোনো জিনিস আমরা অনেক অ্যাবিউজ করি। হ্যাঁ, যেকোনো জিনিসকে অনেক বেশি, যখন গ্রামীণ ফোন আসলো তখন ফোনের যত রকম অ্যাবিউজ করা যায়, হ্যাঁ? তারপরে যখন ইন্টারনেট আসলো, যত রকম ফেসবুক, সোশ্যাল মিডিয়া আসলো, যত রকম অ্যাবিউজ করা যায়। মানে ভালোটার থেকে আমাদের দেশে খারাপটা আমরা নেই বেশি। আমি আসলে কাউকে ছোট করে কথাটা বলছি না। বাট আমাদের চিন্তা, চেতনা, মনোজগতের জায়গাগুলোকে অনেক বেশি ঠিকঠাক করতে হবে। এটা নিয়ে আমি একটা ইন্টারভিউতে আমি বলেছি, একটা কাজ করাটা আমি মনে করি জরুরি, যে এরপরে যে সরকার আসবে যদি আমার ক্ষমতা থাকে তাদের কাছে পৌঁছানোর, আমি তাহলে এটা বলবো যে যেমন জাপানে ৩ বছরের বাচ্চাদেরকে হচ্ছে স্কুলে শেখানো হয় এথিক্স, ভ্যালুজ, মোরালিটি, হ্যাঁ? মানে মানুষের প্রতি মানুষের কম্প্যাশনেট অ্যাটিটিউড, ছোট, ছোট ৩-৪ বছরের বাচ্চাদেরকে এটা আলাদা করে বই থাকে যেটা শেখানো হয়। তো এরকম যদি আমাদের দেশে চালু করা যায়, আমি মনে করি যে একটা জেনারেশন থেকে শুরু করে আমরা অনেক চেঞ্জেস দেখতে পারবো। কারণ এই যে জয়া আপার সাথে যে বিপাশা আপার কম্প্যারিজনটা জি। হচ্ছে, এটা কি আসলে কোনো যৌক্তিক? একদমই না। মানে জয়া আপুর জায়গায়, বিপাশা আপু বিপাশা আপুর আপুর জায়গায়। জায়গায়। তারা ২ জন ২ মেরুর ২ জায়গার মানুষ। তাদের মতো করে তারা বেঁচে মানে জগতে, সংসারে, মানুষের মধ্যে তাদের কাজ দিয়ে, তাদের সবকিছু দিয়ে এবং তারা, দুজনে মানে ইনার আউটার দুইজনই দুভাবে ২ দিক সুন্দর। থেকে আমার এত পছন্দের এবং এত জি, ভালো মানুষ ২ জন। আমি মানে বিপাশা আপু, জয়া আপু কত কিছু আমি শিখি তাদের কাছ থেকে। জয়া একদম। আপুর একটা বড় গুণের কথা আজকে আমি এখানে বলে যাই। সেটা হচ্ছে, আমি জয়া আপুকে দেখেছি, জয়া আপু যখন একটা সময় অনেক কাজ করছে, অনেক ভালো, ভালো কাজ করছে। আমাদের দেশের মানুষ যেটা করে যে ওকে নিয়ে একটা খারাপ কথা বলা, বাজে কথা বলা। জয়া আপু হচ্ছে এরকম যে জয়া আপুকে এসে, "আপু জানো তোমাকে নিয়ে কিন্তু অমুক, অমুক বলছে।" জয়া আপু হচ্ছে, "তাই না? আমাকে নিয়ে বলেছে না? খুব ভালো করেছে আমাকে।" আমি এটার সাথে পরিচিত। একদম। জয়া আপু কিন্তু এরকম। জাপু এভাবে রিপ্লাই দেয় যে, "ও কি চাইল্ডিশ।" হ্যাঁ, উনি মজা পাচ্ছে ও মজা আরকি। পাচ্ছে। বলে যে হুম, বলেছে আমার, কিন্তু আমি জয়া আপুকে কোনোদিন পাল্টা তাকে নিয়ে, জয়া আপুকে বলতে একদম, পারে না। কিন্তু একদম। কোনোদিন আমি দেখিনি যে আপু কাউকে নিয়ে একটা বাজে কথা, একটা নেগেটিভ কথা বলেছে। একইভাবে বিপাশা আপুর কথাও বলি যে বিপাশা আপু এত জ্ঞানী, গুণী একজন মানুষ। হুম, কত হুম, হুম। মানে মানুষের প্রতি তার মানুষের কত শ্রদ্ধা, ভালোবাসা। জি। আপুকে আমি দেখি কাউকে কিছু বলতে গেলে এত সুন্দর করে বলে যে, আমি কি একটা হুম। অন্যায় আবদার করতে পারি?" মানে এইভাবে আপু কথা বলে। আমি অনেক কিছু সো শিখি। হ্যাঁ, তো ২ জন মানুষকে নিয়ে যে ফালতু কম্প্যারিজন, মানে এটা একদম কি বলবো আর, মানে আমি নুইসেন্স ছাড়া আর কিছু বলব না আরো এটা। কিছু ব্যাপার থাকে না, ধরেন ডিভোর্স হলে আমরা একটা আদালত খুলে বসি সামাজিক মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ। লাইক ধরেন আমি যদি নাম মেনশন করি যে তাহসান মিথিলার যখন ডিভোর্স হলো, কে ভুল কে শুদ্ধ, কিংবা যখন মিথিলা সৃজিতের সাথে বিয়ে হলো তখনও তাহসান ভালো, আবার ধরেন তাহসানের যখন বিয়ে হলো অমুক খারাপ, কিংবা তাহসানের ডিভোর্স হলো, মানে এই বিষয়গুলো আমরা সবাইকে ভালো বানাচ্ছি, সবাইকে খারাপ বানাচ্ছি, অথচ আমরা জানি না যে আসলে কার সংসারে একদম। কি হয়েছে। একটা ডিভোর্সের পিছনে শুধুমাত্র ওই দুটো মানুষই কিন্তু জানে যে রাইট। কেন হয়েছে, কি হয়েছে, এবং যে পার্সোনালি যে যার জায়গা থেকে সে বলবে আমি রাইট, আমি রাইট। হয়তোবা সে খুব বিচক্ষণ মানুষ হলে সে বলতে পারে যে আমার ওই জায়গাটায় ভুল ছিল। কিন্তু দুজন মানুষের বাইরে আমরা কিন্তু কেউ জানি না যে কে রাইট, কে রং, কার কারণে হয়েছে। একদম। সো এই যে আমরা বাইরে থেকে কথা বলি, এই যে কথা বলে যে আমরা কতটা ফালতু হই, এটা আসলে যারা লেখে বা যারা বলে তারা কি এটা বোঝে? তারা আসলে এটা বোঝে না। তাদের মধ্যে যদি এই বিচক্ষণতাটা থাকতো, তারা কখনোই এসব নিয়ে কথা বলতো না। তবে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের এই প্রজন্ম হয় না, যে আপনি যেটা বলছিলেন যে আপনি একটু অযান্ত্রিক, আপনি সোশ্যাল নেটওয়ার্কে অত বেশি ইউজ করেন না। আমাদের এখন হয় কি, আমরা অনেক বেশি ব্যবহার করি, অনেক বেশি শো করি, তখন বিপদগুলোও ডেকে আনি। হ্যাঁ। এই ক্ষেত্রে আপনাকে আমি দেখেছি আপনি অনেক প্রাইভেসি মেনটেন করেন। এতে কি হেটার্স কমে? হ্যাঁ, প্রাইভেসি ইজ পাওয়ার। ওয়াও! প্রাইভেসি ইজ পাওয়ার। এবং প্রাইভেসি, যেটা মানুষ জানে না সেটা মানুষ রুইন করতে পারে না। যেটা মানুষ জানবে না সেটা মানুষ নষ্ট করতে পারে না। আর আরেকটা জিনিস, আমার জীবনে কিছু দর্শন আছে ভাইয়া, আমি খুব মেনটেন করি। আমার কাছে একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, লাইফে তুমি দেখবে এনিথিং টু মাচ ইজ পয়জন। হুম, এনিথিং টু মাচ মানে যেটা অতিরিক্ত তুমি করবে সেটা পয়জন হয়ে যাবে। তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাও, ওটা পয়জন হয়ে যাবে। তুমি খুব ভালো বলেছেন তো। তুমি কাউকে হচ্ছে গিয়ে ধরো, তুমি অনেক বেশি সবজি খাও, আমরা বলতে পারি যে হ্যাঁ সবজি খাওয়া তো খুব ভালো, ডাক্তাররা বলে সারাদিন সবজি খান। তুমি সারাদিন সবজি খাও, একটু কার্ব না খাও, একটু সোডিয়াম পটাশিয়াম না খাও, তোমার শরীরে একটা কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, সো এনিথিং তুমি যদি অনেক ভালোর ভালো বলো, সেটাও যদি টু মাচ যেমন হয়, বেশি পানি খাওয়াও খারাপ, হ্যাঁ, আবার কম মানে পানি কম খাওয়া পানি খাওয়া খারাপ। সো আমার কাছে এই জিনিসটা আমি লাইফে খুব দেখেছি যে তুমি যে কোনো কিছু বেশি বেশি করবা, ওটা পয়জন হয়ে যাবে। সো প্রত্যেকটা জিনিসের মাত্রা, বোধ, জ্ঞান থাকাটা
ভীষণ জরুরি। আমাকে জানতে হবে যে আমাকে কোথায় থামতে হবে। একবার বিপাশা আপা আমাকে বলেছিলেন যে রিচির পরিমিত বোধ আমাকে মুগ্ধ করে। আজকে বুঝলাম যে তার দর্শনটা কি। এবং আমার একটা নাটক দেখে বিপাশা আপু আমাকে প্রথম বিপাশা আপু ফোন করেছে। তুমি বললে না আমার অর্জন, এইটাও আমার একটা পুরস্কার। আমার একটা নাটক বলতে কি আমার ২য় কি ৩য় নাটক ইটিভিতে তৌকির ভাইয়ের সাথে গিয়েছিল 'পরবাসী ভালোবাসি' হুম, নাম। হুম, হুম। সেই নাটকটা দেখে বিপাশা আপু তৌকির ভাইয়ের থেকে আমার নাম্বার নিয়েছিল। নিয়ে আমাকে ফোন করে বলেছে যে, "I just loved your measured acting." তুমি এত পরিমিত অ্যাক্টিং করেছো, এই যে মেজার্ড এই জিনিসটা সবাই বোঝে না। এটা আমার ভালো লেগেছে। এই লাইনটা আমার এখনো মনে আছে বিপাশা আপুর। তো এগুলো আমার জীবনে অনেক বড় অর্জন। তো অবশ্যই। এইটাই বললাম ভাইয়া যে আমাদের না কিন্তু জানতে হবে যে আমার লিমিটটা কোথায়। কোথায় গিয়ে থামতে লিমিট ক্রস হয়। করা যাবে না। কোথায় গিয়ে থামতে হবে এবং কোনো কিছুই আমার বেশি, বেশি করা যাবে না। আমি যদি এখন অনেক বেশি সাজি আমার কি ভালো লাগবে দেখতে? না, লাগবে না। সো পরিমিত বোধটা অনেক আল্লাহই তো দরকার। সাজিয়ে দিয়েছে। আপনি আর কি সাজবেন? আপনি এমনিই সুন্দর। আচ্ছা এবার আমি একটু নড়ে চড়ে বসছি। হ্যাঁ, কারণ আপনি এবার আমাকে বকা দিতে পারেন। না, আমি একদমই বকা দিব না তোমাকে। কারণ এবার আপনার প্রেম নিয়ে আমি কথা হ্যাঁ, বলবো। বলো না প্লিজ। একদম। শাহরিয়ার নাজিম জয় আপনার প্রথম দিককার নায়ক। তার সাথে আপনার প্রেম ছিল? কারণ জয় ভাইকে আমি বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে শুনেছি যে আপনার নাম মেনশন করতে। আসলে সম্পর্ক ছিল? আহ, ভাইয়া প্রেম যে বিষয়টা আমি তোমাকে বলি এটা তো আসলে অনেকটাই ওই যে আপেক্ষিক বললাম যে ওই সময় হয়তো মনে হয়েছে এটা প্রেম বা ওই সময় হয়তো মনে হয়নি প্রেম ভালো লাগা প্রেম ভালোবাসার কথা আম, কাজ করতে গেলে কিন্তু ধরো যে অনেক কিছুর সাথে আমার প্রেম হতে পারে আমার ডিরেক্টরের সাথেও প্রেম হতে পারে জি। আমার অ্যাক্টরের সাথেও হতে পারে আমার ক্যামেরাম্যানের সাথে হতে পারে ক্যামেরাম্যান বলতে ডিওপি যে ডাইরেক্টর অফ ফটোগ্রাফি থাকে সে যে ক্যামেরাটা ধরে সেই ক্যামেরাটার সাথেও কিন্তু আমার প্রেম হতে পারে তো প্রেম ভালো লাগা এখন সত্যি মিথ্যা এই বিষয়গুলো খুবই আপেক্ষিক কাজ করতে করতে বন্ধুত্বটা আগে হয় বন্ধুত্বটা অনেক বেশি আম, ছিল এবং বন্ধুত্বের জায়গা থেকে যেটা হয় যে বন্ধুত্বটা কখন হয় ভাইয়া যখন কমন ইন্টারেস্টগুলো এক হয় হ্যাঁ হয়তো আমার এই ডেটটা আছে তার এই ডেটটা আছে হ্যাঁ আচ্ছা ওটা নাই আমরা মিলিয়ে নিচ্ছি এই জায়গা থেকে কমন ইন্টারেস্টগুলো তৈরি হয় সেখান থেকে কিন্তু একটা বন্ধুত্ব তৈরি হয় সেখান থেকে একটা ভালো লাগা তৈরি হয় সেখান থেকে একটা প্রেম হতে পারে এখন প্রেমের ব্যাখ্যা তো আসলে অনেক রকম ওই সময় ধরো আমি অনেক ছোট ছিলাম আমার ভালো লাগাটাই হয়তো প্রেম ছিল হ্যাঁ কিন্তু সেটা এখন এসে হয়তো আমার মনে হচ্ছে আসলে ওটা প্রেম ছিল না ওটা হয়তো একটা ভালো লাগা ছিল বা একটা ইনফ্যাচুয়েশন? ইনফ্যাচুয়েশন হয়তো ছিল বা হয়তো বা একটা ভালো লাগা ছিল বা ওই সময় একসাথে কাজ করতে গিয়ে একটা ভালো অনুভূতি তৈরি হয়েছিল আপনি একদম রাইট জায়গায় একটু নক করেন না। রোমান্টিসিজম মানে রোমান্টিক কোনো অ্যাফেয়ার ছিল আপনাদের? রোম্যান্টিসিজম তুমি কোনটাকে বলবা ভাইয়া ধরো মেকআপ রুমে দুইজন সিনিয়র আর্টিস্ট বসে আছেন আমি নাম বলছি না তো একজন উনি আমার দুইজনই খুব পছন্দের অভিনয় শিল্পী অনেক সিনিয়র অনেক তো উনি বলছেন ফিমেল অ্যাক্টর উনি হচ্ছে বিটিভির মেকআপ রুমে মেল অ্যাক্টরকে বলছেন আপনি কি আপনার চাদরটা এনেছিলেন গায়ের চাদরটা এনেছিলেন তুমি কি বুঝতে পারো ভাইয়া যে একজন মেকআপ নিচ্ছে আর উনি আরেকজনের থেকে না তাকিয়ে বলছে আপনি কি আপনার গায়ের চাদরটা এনেছেন এখানে যে রোম্যান্স কোন পর্যায়ের রোম্যান্স তুমি বুঝতে পারো সো রোম্যান্স তো আসলে অনেক রকমের হতে পারে তুমি কোনটাকে বলবে রানা ভাইয়ের সাথে কি ছিল? রানা ভাই ইজ মাই গুরু ফেরদৌস হাসান আমাদের প্রিয় হ্যাঁ ডিরেক্টর। রানা ভাইয়ের আমি অনেক কাজ করেছি রানা ভাইয়ের লেখার আমি অনেক ফ্যান ওনার লেখা আমি থাকে না যে ওনার স্ক্রিপ্ট পড়ার পরে আমার আসলে কোনো স্ক্রিপ্ট আর ভাল লাগতো না আমি খুব মানে ওপেন বলছি হয়তো অনেকে আমার এই কথা শুনলে দুঃখ পেতে পারে বাট ওনার যে লেখা ওনার যে ডায়লগ বিপাশা আপু সব অনেক কাজ করেছে রানা ভাইয়ের সাথে আমি ওনার লেখার তুমি যদি বলো আমি ওনার লেখার প্রেমে পড়েছিলাম হ্যাঁ আমি ওনার লেখার প্রেমে পড়েছিলাম ওনার গল্পের প্রেমে পড়েছিলাম উনি এত ভালো লিখতেন এবং ওনার কাছে আমি অভিনয় শিখেছি অনেক কিছু শিখেছি চোখে পানি কী করে ধরে রাখতে হয় কোন জায়গায় চোখে পানি ফেলতে হয় কোন ইমোশনের জায়গায় চোখে পানি পড়বে না অনেকক্ষণ রাখতে হবে এই ব্যাপারগুলো কিন্তু আমি আমার মেন্টর রানা ভাই গুরু ওনার কাছে শিখেছি কিন্তু হয় না যে নর নারীর যে প্রেম তথাকথিত প্রেম প্লেটোনিক প্রেম আপনাদের সেটা ছিল? প্ল্যাটনিক প্রেম হ্যাঁ ওটা তো এক ধরনের প্রেমই তুমি বলতে পারো যে আমার চোখে পানি যেভাবে করে যেমন আমার একটা সিন হওয়ার পরে একটা কাজ অনেয়ার হওয়ার পরে অন্ধকারের ফুল রানা ভাই জি, জি। ডিরেক্টর ছিল জাহিদ ভাই ছিলেন। জাহিদ ভাই ছিল না শিমুল ভাই ছিলেন হ্যাঁ, হ্যাঁ, শাহেদ ছিল আমি দীপাপু হায়াত আঙ্কেলকে বলেছিলাম যে মানে অনেক গানটা খুব সুন্দর সুন্দর ছিল। হ্যাঁ অন্ধকারের ফুল ছিল তো ওখানে হচ্ছে যে
রানা ভাই আব্বুর কাছে এসে বলেছিলেন যে আঙ্কেল, খালু আর খালা আম্মুকে বলতো যে আপনার মেয়ে কিন্তু আজকে আমি বলে গেলাম, তখন কিন্তু আমি মাত্র কাজ শুরু করেছি, এবং উনি ওখানে বলে গেছে যে আপনার মেয়ে অনেক বড় শিল্পী হবে আজকে, আমি আক্তার ফেরদৌস রানা আমি বলে গেলাম। তো এই যে ওনার দূরদর্শিতা ছিল, আমাকে নিয়ে ওনার এক ধরনের উনি যেভাবে করে আমাকে নিয়ে ভেবেছেন, সব ডিরেক্টরও তো আমাকে ওইভাবে ভাবে নাই। আমি যখন উনি আমাকে নিয়ে যেসব চরিত্র ভেবেছেন অন্য ডিরেক্টরও তো আমাকে, তার মানে কি উনি আমাকে বিশ্বাস করেছিলেন যে এই মেয়েটি পারবে, এই অভিনয়টা ওই জায়গায় ও যেতে পারবে নিজেকে নিয়ে। তো উনি আমাকে সেই ব্যাকআপটা দিয়েছিলেন, সেই সাপোর্টটা দিয়েছিলেন। এটাও তো এক ধরনের প্রেম, এবং ওনার বিশ্বাসের মর্যাদা আমি রেখেছি, সেটাও তো প্রেম। কিন্তু আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি বোঝাতে চাইছি। আপনি তো এদিক এদিক ঘুরছেন। না, আমি ঘুরছি না, আমি তোমার কথার অ্যান্সারই দিচ্ছি। আমি আমি তোমার কথার অ্যান্সারই দিচ্ছি। তবে তিনি বোধহয় একমাত্র ডিরেক্টর নয়, আপনার আরেকজন ডিরেক্টরের সাথে কি প্রেম ছিল না? আমার তো সব ডিরেক্টরের সাথে প্রেম ছিল, কোন ডিরেক্টরের সাথে আমার প্রেম না বল? আমার চয়নিকা চৌধুরীর সাথে। আচ্ছা, আপনার জীবনে মোট এই তোমার কতবার আঙ্গুল কিন্তু অনেক সুন্দর, জানো? আপনি কেউ বলেছে মাই আগে? গড, আপনি কিভাবে কোশ্চেন ঘোরান ভাই? অনেক সুন্দর তোমার আঙ্গুল, কেউ বলেছে আগে, আমার আগে? আঙুলের কথা তো আমরা অবশ্যই বলবো, তবে প্রেমের কথা আছে রিচি আপা। জীবনে বলো, মোট বলো। কতবার প্রেম এসেছে? শোনো, আমি যদি প্রেম করতেই না পারি, প্রেম করতেই না জানি, আমি কি শিল্পী হতে পারবো আমি বলো? এখানে দর্শন চাই না, আপনি সংখ্যাটা বলেন। সংখ্যা যদি জেনুইন প্রেম বলো তাহলে 2-3টা। 2-3টা। হ্যাঁ, আবার যদি তুমি ক্ষণস্থায়ী বা সাময়িক বলো তাহলে 8-10টা। আবার অনেক প্রেম যদি বলো যে ওকে দেখে ভালো লেগেছে ওকে, তাহলে তো অনেক, ওটা আসলে হিসাব করে বলা যাবে না। আপনাকে তৌকির ভাইয়ের সাথেও খুব ভালো মানাতো, মাহফুজ ভাইয়ের সাথে আপনার অসাধারণ একটা কেমিস্ট্রি ছিল। তা আপনাদের নিয়ে কখনো আমি শুনিনি যে কোনো প্রেমের রিউমার। তৌকির ভাইকে নিয়ে হয়তো টুকটাক কেউ বলেছিল। আসলে ওই যে শোনা বা না শোনাটা তো বুঝছো, মানুষের যখন মন গড়া কথা বলতে ইচ্ছা করে তখন হয়তো, যেমন মাহফুজ ভাইয়ের সাথে কিন্তু আমার খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, জি। এবং উনি আমার রিলেটিভ হন, মানে সম্পর্কে দুলাভাই হন। তো মাহফুজ ভাইকে নিয়ে যদি এখন কেউ কিছু বলে, আর না কিছু করার আছে, এখন ধরো কালকে সকালবেলা এই শোটা অন এয়ার হওয়ার পরে তুমি শুনলা যে রুম্মানের সাথে রিচি আপুর একটা প্রেম। Oh my God! কিছু করার আছে বলো? এখন মানুষের মুখ তো তুমি থামাতে পারবে না। সো মানুষকে নিয়ে অবশ্যই মানুষের ভালোটা নিয়ে ভাবা উচিত, কিন্তু মানুষ কি বললো, কেন বললো, এটা নিয়ে আসলে ওভারথিঙ্ক করাটা আমি মনে করি নিজের ক্ষতি করা, টাইম ওয়েস্ট করা ছাড়া আর কিছুই না। আচ্ছা, একটু টু দ্য পয়েন্ট বলেন। আপনার তো ডিরেক্টরের সাথে প্রেম ছিল, নামে নাই গেলাম। আমি দেখেছি যে সেই ডিরেক্টর কিন্তু অন্য নায়িকাদের সাথেও কাজ করতো, যেটা আমরা কিছুক্ষণ আগে কথা বললাম না, যে এখনকার অনেক ডিরেক্টর দেখা যাচ্ছে পার্টিকুলারলি এই তার প্রেমিকা কিংবা স্ত্রী থাকবে আর কি। তখন কিন্তু সেটা দেখিনি। কিভাবে, মানে আপনি সেরকম ডমিনেটিং গার্লফ্রেন্ড ছিলেন না, না, পজেসিভ ছিলেন না? বিষয়টা এমন না ভাইয়া, কারণ কি আমাদের সময়টা ছিল কি, আমরা এত কাজ করতাম যে আমাদের আসলে ওই ডিরেক্টরের উপরে নির্ভরশীল হতে হতো না যে আমি যাকে পছন্দ করি তার শুধু আমাকে নিয়েই কাজ করতে হবে। কিন্তু তার বেস্ট কাজটা আপনার করতে ইচ্ছে হতো না? হ্যাঁ, তার বেস্ট কাজ তো আমি করেছি। হ্যাঁ, আমি তখন মনে হতো কি যে তার বেস্ট আমরা কিন্তু এইভাবে ব্যালেন্স করতাম যে তার 5টা বেস্ট কাজের মধ্যে একটা আমি করেছি, একটা তাইন আপু করেছে, একটা অপি আপু করেছে, আমরা সবাই সমান। বাহ, বাহ। হ্যাঁ, আমার কিন্তু এরকম ছিল না আমাদের যে আমরা ওর থেকে উপরে থাকতে হবে। আর আমরা এত কাজ করতাম ভাইয়া যে আমাদের না মনে হতো না যে ও আমাকে কেন নিচ্ছে না, কারণ আমার তো অনেক কাজ। আমার একটা ডেটের জন্য 3টা ডিরেক্টর বসে থাকছে। তা আমার যদি কাজের অভাব থাকতো আমি ইনসিকিউরড হয়ে যেতাম। যেহেতু আমি নিজেই অনেক কাজ করি, তাহলে আমাকে আমার ডিরেক্টর নিল কি নিল না, কারণ তার মতো আরও ভালো ডিরেক্টর 10 জন আমাকে নিচ্ছে। হ্যাঁ, তাহলে আমার কেন ওই ইনসিকিউরিটিটা থাকবে? হুম হুম হুম। তবে আপনার যখন বিয়ে হলো, মানে পুলিশের বউ হয়ে গেলেন, তখন তো সবাই আসলে নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিল। তারপর নিশ্চয়ই আর কি সব প্রেমিকরা তখন অনেক হতাশ হয়েছিল নিশ্চয়ই। আমার জামাই আসলে যতটা উপর দিয়ে সে তার কাজের জায়গায় শক্ত, ঘরে সে ততটাই নরম। ও, তার মানে বাড়িতে পুলিশ ভয় পায়? বাড়িতে তো মনে করো তার চেয়ে বড় পুলিশ থাকে, বুঝছো না? বাড়িতে তো তার থেকে বড় পুলিশ, দারোগা। ও মাই গড! সো হোম মিনিস্টার বাসায় বসে থাকলে কি সে তখন আর বাসায় এসে পুলিশ হতে পারে বলো? তখন সে মাটির মানুষ হয়ে যায়। একদম। এবং তার কাছ থেকেই আমি শুনেছি যে আমার বউটা হচ্ছে মাদার তেরেসার মতো। হ্যাঁ, এই কথাটা তোমাকেও বলেছে না? সেদিনও দেখলাম কাকে জানি বলছে যে তুমি খালি তোমার আপুকে গিয়ে বলবা যে তোমার এটা লাগবে, তোমার আপু নিজের থেকে কেটে তোমাকে দিয়ে দিবে। তুমি খালি তোমার আপুকে বলবা আজকে বাসায় খাবার নাই। মানে আসলে আমেরিকায় থাকতে ভাইয়া এটার একটা রিজন ছিল, এই কথাটা আমি তোমার অনুষ্ঠানে বলতেই চাই। আমি আমার ভাইয়ের বিয়ের সময় আমি দেখলাম যে আমাদের দেশের মানুষের মধ্যে অনেক আন্তরিকতা কমে গেছে। ইভেন আমাদের শিল্পীদের মধ্যেও কমে গেছে, কলিগদের মধ্যেও কমে গেছে। আমেরিকায় আমরা দাওয়াত যখন
যখন দেয় কেউ একজন, সাথে সাথে হাক দিলে, একটা ডাক দিলে সবাই একসাথে হয়ে যায়। আচ্ছা ভাবি, কালকে আপনার বাসায় দাওয়াত, অমুক দিন, আমি কি করব, আমি কি নিয়ে আসবো, আমাকে কি করতে হবে। হ্যাঁ, এই যে সবাই একসাথে হওয়ার ব্যাপারটা ওইখানে অনেক বেশি, এখানে অনেক কম। তো ওখানে দেখা গেছে যে আমার ওই ওই আতিথেয়তাটা সবার সাথে ছিল বলে আমি সবার জন্য আমি করতাম, আমি খাওয়া জানি যে পাঠাতাম। আপনি 70-80 জনের জন্য ঈদের সময় রান্নাও করেন, হ্যাঁ, কিংবা আমি করি। হয় না যে ঈদের সময় তো বোধ হয় যে ঈদের 60 সময়, থেকে হ্যাঁ, 65টা আপনি পরোটা পরোটায় ভাজছেন। ভাজতে হয়। হ্যাঁ। আমার ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির সবাই ওখানে থাকে তো, আর আমার শাশুড়ি আমার সাথে, আমরা একসাথে থাকি। আমার শাশুড়ি সবথেকে বড় বোন আমার শ্বশুরবাড়ির সাইডে। তো মার সাথে সবাই দেখা করতে আসে ঈদের দিন। তো তখন দেখা যায় যে আমি ওই বাসায় যেহেতু আমরা একসাথে থাকি, সো আমারও ভালো লাগে। ভাইয়া যেমন এসে বলে যে, "ভাই, ঈদ তোমার বাসায় হচ্ছে।" সো সবাই ঈদে আমার বাসায় এসে খাওয়া-দাওয়া করে, আমার শাশুড়ি বড়, সবার দেখা করে তারপরে চলে যায়। তো ওখানে আসলে আন্তরিকতাটা অনেক বেশি মানুষের সাথে। একজন আরেকজন বিপদে পড়লে সবাই সবার পাশে, আত্মীয়র থেকে অনেক বেশি বা ব্লাড রিলেটেড থেকে অনেক বেশি পাশে দাঁড়িয়ে যায়। যেটা আমি আসলে এখানে বাংলাদেশে একটু দেখলাম যে মানুষের মধ্যে মানুষের এটা অনেকটাই কমে গেছে। তো রাসিক সবাই যখন একটু সেলফ সেন্টার্ড একটু হয়ে সেলফ গেছে। সেন্টার্ড হয়ে গেছে। ইভেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ কেউ জানে না কে কোনটায় থাকে, পাশের বাসায় কে থাকে, বিপদে আপদে কেউ দৌড়ায় আসে না। তো আমার জামাই তো ওটা ওখানে দেখেছে, তো দেখার পর ওই জন্য ওটা বল। এখন ভাইয়া শোনো, আমি যেমন করি, যখন আমার একটা ছোট সার্জারি হয়েছিল, তো ওই সময় আমি 7 দিন আমাকে রান্নাই করতে হয়নি। ভাবিরা সব আমার কাছের আত্মীয় স্বজন রিলেটিভরা ঠিক করে নিয়েছে যে কে কোন দিন আমার বাসায় খাবার পাঠাবে। তো ওই ব্যাপারগুলো, ওই আন্তরিকতাগুলো বিদেশে আছে। সো তুমি কারণ বলছিলে না তাদের যে কাছে তো আপনি প্রিয় মুরগি মুন্নি। মুরগি মুন্নি আমি প্রিয়। আবার কিন্তু ভাইয়া শোনো, আমি কিন্তু জানো আমি আমার লাইফে আরেকটা অ্যাচিভমেন্ট হচ্ছে, আমাকে মানুষের কাছে সবসময় শুনতে হয়, এই কথাটা অনেক পজিটিভলি আমি শুনি, যে আপনার সাথে না মিশলে কখনো জানতাম না সেলিব্রিটি এমনও হয়। এটা আমিও শুনেছি। এই কথাটা আমাকে আমি কখনো সেলিব্রিটি হয়ে কারোর সাথে মিশি না ভাইয়া, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি সেলিব্রিটি হই তার সাথে মিশে, তো আমার সাথে মিশতে ভয় পাবে। আমি তো তার ভালোটা পাবো না, একদম। আমি তো তাকে পাবো না। প্রত্যেকটা মানুষের ভেতরে তো একটা ইনার বিউটি থাকে। Right. সে যদি আমাকে ভয় পেয়ে দূরে সরে যায়, আমি তার বিউটিটা কোথায় খুঁজে পাবো? সো আমার লাইফে অনেক ভালো বন্ধু, ভালো মানুষ আমি পেয়েছি, যেটার জন্য আমি নিজেকে অনেক ব্লেসড মনে করি। তো বিদেশে আর দেশে, তুমি তখন একটা কথা বলছিলে, আমি বলতে গিয়ে আটকে গেলাম। আমার কাছে মনে হয়েছে যে বিদেশে শান্তি আছে আর দেশে সুখ আছে। ভালো বললেন তো। এটা আমি ফেসবুকে স্ট্যাটাস দেব। ওকে, ঠিক আছে। ওকে। তো আপনার হাজব্যান্ড, মানে আমাদের প্রিয় রাশেক ভাই, আপনি ছাড়া আর কার অভিনয় পছন্দ করে আমাদের দেশে? ও অপিয়াপুর অভিনয় পছন্দ করে, তাইনাপুর অভিনয় অনেক পছন্দ করে, বিপাশাপু, সৌমিয়াপা তো আমার শাশুড়ির স্টুডেন্ট ছিলেন, মানে মা হচ্ছে হোলি ক্রসের টিচার ছিলেন। তো সৌমিয়াপা যখন দেখা হলো বললো, তুই রাবেয়া মিসের ছেলেকে বিয়ে করেছিস? আমি বললাম, হ্যাঁ আপু, রাবেয়া মিসের ছেলেকে। তো সৌমিয়াপুর অভিনয় পছন্দ করে। এখনকার মধ্যে ও মেজাবিনকে পছন্দ করে। তিশাকে তো সে, আমরা 8 দিন জেদ্দায় একসাথে ছিলাম, তো রাসেক হচ্ছে তিশাকে পাগলি বলে ডাকে, বলে ও পুরা পাগলি একটা। ও কিন্তু অভিনয় দেখে, আর আমার সাথে 18 বছর থেকে সে এখন অভিনয়টা কিছুটা বোঝে। সে কিন্তু বলে দেয় যে ও ভালো করেছে, ও ভালো করেনি, এরকম বলে। বাহ। এবার আপনার যে সম্পদ দুজন, তাদের নিয়ে শুনতে চাই। রায়ান রিদওয়ান মালিক, যার জন্ম হচ্ছে 1 অক্টোবর 2010-এ, এবং আরেকজন হচ্ছে ইলমা রায়া মালিক, যার জন্মদিন হচ্ছে 21 আগস্ট 2017। হ্যাঁ, তুমি সব এরকম এত মেমোরিতে কিভাবে রাখো? কারণ একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তাই? মানে 1 অক্টোবরে অনেক কিছু হয়েছিল, সেটা আমার মনে থাকে। আর 21 আগস্ট যেটা আপনি বলছিলেন, আমাদের নায়করাজ রাজ্জাকের তারপরেও মানে ইউ হ্যাভ আ ট্রেমেন্ডাস মেমোরি, মাশাআল্লাহ। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সবকিছু মনে রাখতে হয়। কি স্বপ্ন দেখেন ওদের নিয়ে? আমি স্বপ্ন দেখি ভাইয়া, ওরা প্রথমত সব মারাই এটা বলে, আমি জানি ইটস এ ভেরি কমন অ্যান্সার, বাট তারপরেও চাই বলতে, আমার বাচ্চারা প্রথমত ভালো মানুষ হোক, তারা কম্প্যাশনেট হোক, মানে মানুষের প্রতি মানুষের যেন তাদের, মানে ওদের মায়া দয়া থাকে। তারা প্রতিষ্ঠিত হোক, সব বাবা মাই চায় সন্তানরা প্রতিষ্ঠিত হোক, জ্ঞানী হোক, জ্ঞানটা ভীষণ প্রয়োজন। এবং আমি চাই যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে একা না ভালো থেকে 10 জন মানুষকে সাথে নিয়ে ভালো থাকুক। সেটা বোধহয় তারা অলরেডি বিল্ট ইন, মানে রপ্ত করতে পেরেছে। আচ্ছা, এটা তুমি বলাতে একটা ছোট্ট গল্প বলি, আমার খুব হাসি বেরোচ্ছে গল্পটা বলতে। সেটা হচ্ছে, কিছুদিন আগে আমরা বিয়ের অনুষ্ঠানে গেলাম দুইজনই, রাসেক আমার 2 বাচ্চা নিয়ে।
আম্মু গেছে, আমার চাচাতো ভাইয়ের বিয়ে ছিল, আরেকটা বিয়ে ছিল, ওরা গিয়ে আমরা দেখি কি যে ওরা গিয়ে পানগুলো সব পকেটে ঢুকাচ্ছে, ওই ছোটো ছোটো প্যাকেটে পান দিয়েছে। আমার বাড়িতে দুটো হেল্পিং হ্যান্ড কাজ করে, তারা হচ্ছে ফরিদা খালা আর জয়নাব খালা, তারা আচ্ছা। প্রচুর পান খায় এবং আমার ছেলে মেয়ে পানগুলো পকেটে ঢুকাচ্ছে এবং যখন পকেট ভরে যাচ্ছে তখন আমার ব্যাগে এনে ঢুকাচ্ছে। আমি বলছি, কী করছো? বলে জয়নাব খালা আর ফরিদা খালার জন্য পানগুলো নিয়ে যাচ্ছি। আহারে, কি সুইট। তো আমি আসলে জানি না ভাইয়া, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করে যাব ওরা যেন ওদের বুঝ বুদ্ধি হওয়া পর্যন্ত ওদের মাথায় যেটা থাকে যে একা ভালো থাকাকে কখনো ভালো থাকা বলে না, সবাইকে নিয়ে ভালো থাকাটাই অনেক ভালো থাকা বলে, বড় হওয়া বলে। তো ওরা যখন প্রতিষ্ঠিত হবে ওরা যেন 10টা মানুষকে হলেও হেল্প করে, যদি 50টা হয় 100টা হয় তাহলে 100টা পরিবারকে হেল্প করে যেন ওরা সাথে নিয়ে ভালো থাকে। আমার এটাই চাওয়া ওদের কাছে। তারপর হয় না যে ছেলেরা মায়েদের ব্যাপারে অনেক পজিটিভ থাকে, তো আপনাকে নিয়ে যখন বিভিন্ন ট্রল হয় কিংবা নেগেটিভ কথা সোশ্যাল নেটওয়ার্ক কিংবা যে কোনো জায়গায় আসে, সেটাকে রায়ান কিভাবে দেখে? ও আম, ও ও না খুব চাপা টাইপের আমার বাচ্চা, এবং রায়ান হচ্ছে খুব নন এক্সপ্রেসিভ, আমি বলবো এক্সপ্রেস করতে একদমই চায় না, পছন্দ করে না, খুবই রোবট টাইপের। মানে ওকে যদি বলি বাবা জানো আজকে ঘরে চোর এসেছিল চুরি করে, ও চোর আসছিল চুরি করে নিয়ে গেল, ও আচ্ছা আচ্ছা, মানে ও হচ্ছে মানে একটু রোবট টাইপের। আর আমার মেয়ে হচ্ছে টু ড্রামাটিক, হ্যাঁ মা কি বলো চোর আসছিল, মানে ওর একদম মানে ওভার এক্সপ্রেশন, বুঝছো? তারপরে মা চোর কী নিয়ে গেল, তোমার গয়না নেয়নি তো, মানে অনেক কোয়েশ্চেন করবে। তো ওরা হচ্ছে যে নেগেটিভ কিছু দেখলে বলে মা দিস ইজ ভেরি স্যাড, দিস ইজ ভেরি ব্যাড, এটা কেন হলো মা, আর ইউ ওকে, তুমি ঠিক আছো, এটা তোমার কোনো অসুবিধা হয়নি তো, মানে এতটুকুই বলবে। আর ভালো কিছু হলে মা তুমি জানো আমার ফ্রেন্ডরা কত কিছু বলে যে আমি একটা স্টারের ছেলে, আমি একটা সেলিব্রিটির ছেলে। আমি বললাম যে বাবা এটা আমার পরিচয়, তোমার নিজের পরিচয়টা তুমি তৈরি করো, Right. নিজের আইডেন্টিটিটা তৈরি করো। তো ইলমা যে এত ড্রামাটিক, ও যদি পরবর্তীতে অ্যাক্টিং করতে চায়, আপনি তো মিডিয়া জগতের আলোটাও দেখেছেন, আধারটাও দেখেছেন, দেখেছি। ইলমাকে নিয়ে আপনার কি স্বপ্ন? ও যদি অভিনয় করতে চায় আপনি সাপোর্ট করবেন? ভাইয়া আমি হয়তোবা অভিনয় করতে চাইলেও আমি সাপোর্ট করব, কিন্তু অভিনয়টাকে আমি ওর মূল প্রফেশন হিসেবে নেওয়াটা সাপোর্ট করব না। হ্যাঁ, আমি ওকে বলবো যে আগে তুমি, যেহেতু আমি তোমাকে এই অনুষ্ঠানের বিগিনিংয়ে বলেছি যে আমাদের এই প্রফেশনটাকে এখনো স্বীকৃতি দেওয়া হয়নি, জি। এখানে সোশ্যাল সিকিউরিটি নাই, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নাই। সো জীবনে আমি মনে করি যে আমি খুব বাস্তব কথা বলছি, এটা শুনতে অনেকে আমাকে আবার ট্রল হতে পারি, আমি বলতে পারে যে রিচি টাকার কাঙ্গাল, কিন্তু তা না। প্রত্যেকটা মানুষের মেরুদণ্ড শক্ত হওয়াটা ভীষণ জরুরি, নিজের পায়ের নিচে মাটি থাকাটা জরুরি, এবং পায়ের নিচে মাটি তখনই থাকবে যখন তুমি ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে। এখন ফিনান্সিয়াল স্টেবিলিটি বলতে ওই যে 1000 কোটি না, ফিনান্সিয়াল স্টেবিলিটি মানে তুমি তোমার নিজের চাহিদাগুলো নিজে পূরণ করতে পারো, হ্যাঁ, নিজে কন্টেন্ট থাকতে পারো, এবং তোমার কারো কাছে তোমার চাওয়া পূরণ করার জন্য বেসিক নিডের জন্য হাত পাততে হবে না। আমি সেটাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বলি। একদম। তো সেইটা আমি মনে করি প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ের ভীষণ ভীষণ প্রয়োজন, এবং এটাই ফার্স্ট ক্রাইটেরিয়া হওয়া উচিত জীবনের, একটা ছেলে একটা মেয়ের। তো সেই জায়গা থেকে আমি চাই যে আমার বাচ্চারা আগে নিজের পায়ে দাঁড়াক, নিজের শখ আহ্লাদ নিজের চাহিদা নিজে পূরণ করতে পারলে তারপরে তারা যে শখ করতে চায় করুক, আমার অসুবিধা নেই। জি। বাবাকে নিয়ে একটু শুনি, যেহেতু বাবা ছিলেন আপনার জীবনের কি বলবো সবটুকু জুড়েই, এখনো আছেন। এখনো আছে। তো প্রয়াত এমএম সুলাইমান যখন চলে গেলেন, আমি শুনেছি যে তার জানাজায় 700-800 মানুষ ছিলেন, এবং চলে যাওয়ার অনেক দিন পর পর্যন্ত আপনারা শুনেছেন যে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ, কেউ পোলার চাল, কেউ মুরগি কিংবা কেউ হাঁস, সেগুলো নিয়ে আপনাদের কাছে আসছে, কারণ সে কত দিকে যে আলো জ্বালিয়েছিলেন, সেই আলোটা আপনারাও এখন সেটা বহন করে নিয়ে চলেছেন। তিনি যেরকম মানুষের পাশে দাঁড়াতেন, আপনিও সেই একটা বোধহয় ফাউন্ডেশন করেছেন। আব্বুর নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি রিসেন্টলি, যে কম্বল দেওয়া হলো, সোলাইমানস ট্রাস্ট, একটা ফেসবুক পেজও আছে। তো আব্বুর এই ফাউন্ডেশনটা নিয়ে আমার আসলে অনেক কিছু করার ইচ্ছা, কিছুই না ভাইয়া, যেটা এটা যে আসলে নাম কামানোর জন্য তা না, আমি আমার দেশের আমার এলাকার মানুষের পাশে আমি একটু হলেও দাঁড়াতে চাই। আমার বাবাকে আমি দেখতাম, আমরা যদি ওই ঘটনাগুলো যদি না জানতাম, আমরা কখনো জানতামই না যে আব্বু আসলে কার জন্য কি করেছে। একটা মুরগি এনে বলছে যে তোর বাবা মাথায় হাত দিয়ে যে কত কিছু করছে আমাদের জন্য, আমরা তো কিছু করতে পারি নাই, আমার বাড়ির একটা মুরগি ছিল, আমি এই মুরগিটা তোদের জন্য নিয়ে আসছি। তোর বাবা আমার জন্য কত কিছু করছে, আমরা তো কিছু করতে পারি না, আমরা 2 কেজি পোলার চাল ছিল বাড়ির, ওইটা নিয়ে আসছি। এবং
এবং আব্বুর জানাজায় যা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা দাঁড়িয়ে ভ্যান রেখে আব্বু জানাজায় দাঁড়িয়ে গেছে। তো এটা আব্বু ইন্তেকাল করার পরে আমরা আসলে জানতে পেরেছি যে আব্বু কি করতেন, কিন্তু কিছুটা ভাইব তো আসলে আমরা দেখতাম যে আব্বু কার জন্য কি করতেন। ওই জিনিসটা না আমাদের 3 ভাই বোনের মধ্যে রয়ে গেছে এবং এখনও আম্মুকে দেখি করে, আম্মু আব্বুর সেইগুলো ফলো করে এবং আম্মু মেনে চলে। আর আমরা 3 ভাই বোন কিন্তু এখনও আব্বুর অনেক দর্শন, অনেক ফিলোসফি আমরা মেনে চলি, মেনটেন করি। আব্বু আজকে 30 বছর আগে আমাদেরকে যা বলে গিয়েছিল সেগুলো এখনও আমাদের কাজে লাগছে। বাহ! সেভাবেই কিন্তু একজন মানুষ বেঁচে থাকে। একজন বাবা-মা কিন্তু চলে যায়। যেহেতু মানুষ তো আসলে তার মৃত্যু হবে। হ্যাঁ। কিন্তু তার সন্তানরা যদি সেগুলো লালন-পালন করে, এর থেকে বড় আসলে হ্যাঁ, এবং তার এক্সিস্টেন্সটা সে তার সন্তানের মধ্যেই রেখে যায়। আমার এইটাই, আমার বাচ্চাদের দিকে তাকালে আমার মনে হয় যে আমি ওদের কাছে আমি কি রেখে যাব? আমার অস্তিত্বটাই আমি ওদের কাছে রেখে যাব। আচ্ছা, বাবা তো একসময় চেয়েছিল আপনি আইনজীবী হবেন। আইনজীবী, হ্যাঁ। তো কখনো কি সেরকম হবার সম্ভাবনা আছে? মানে পড়াশোনা করে আইনজীবী হবার? আমার না ভাইয়া জানো পড়তে ভালো লাগে, আমার শিখতে খুব ভালো লাগে। আমি আমেরিকায় যে 8 বছর ছিলাম, আমার মনে হচ্ছে ওই দেশটায় আমি প্রতিদিন কিছু না কিছু শিখেছি। এখনও শিখি, আমি আমার বাচ্চাদের কাছেও শিখি, আমার বাসার মেয়েটার কাছে শিখি, হেল্পিং হ্যান্ডের কাছে মনে হয় রান্নাটা ওটা অনেক কিছু শিখি। তো পড়ার যদি কিন্তু হয় না কোনো একাডেমিক কিংবা কোনো ডিগ্রি নিয়ে কিছু করা কিংবা কোনো কোর্স করা? হ্যাঁ, আমার ইচ্ছে আছে। কি আইনজীবী হিসেবে? আইন নিয়েও পড়ার ইচ্ছা। যেমন আমি তোমাকে একটু আগে বলেছি যে আমার আইনজীবীদের জীবন জানতে ইচ্ছা করে, আমার আইন জানতে ইচ্ছা করে, আমার আগ্রহ আছে। এবং আমি ওই যে অযান্ত্রিক মানুষ জন্য আমি বিভিন্ন জায়গায় অনেক ঠোকর খাই। তো আমার আসলে একটু এই ব্যাপারগুলো নিয়ে পড়ালেখা করার ইচ্ছা। বাহ! আচ্ছা। তো বাবা এবং আপনার ভাই তো রাজনীতি করতেন। আর ভাই এখনো করেন কিনা আমি ভাইয়া জানি না। আমেরিকান পলিটিক্স করে। আচ্ছা। আপনার সেরকম কোনো সম্ভাবনা আছে? যাও একটু ইচ্ছা ছিল, এখন আর না, আপনার এক্ষেত্রে কি মনে হয় যে শিল্পীদের রাজনৈতিক দর্শন এবং শিল্পীদের যে নিজেদের পেশাগত জীবন, দুটো আসলে কিরকম ব্যালেন্স থাকা উচিত? আমিও তো বলি ভাইয়া, লাইফ ইজ ফুল অফ মানে লাইফ ইজ ফুল অফ ব্যালেন্স। এবং শিল্পীদের ক্ষেত্রে আমি বলবো যে তুমি যেটা বলেছিলে, শিল্পীরা রাজনীতি করা বা না করা এটা আসলে প্রত্যেকজনেরই ব্যক্তিগত চয়েস। জি। কিন্তু আমার কাছে কি মনে হয় ভাইয়া জানো, এটা অফেন্ডেড মনে হতে পারে, বাট ইটস ট্রু যে আমাদের দেশে শিল্পীদের রাজনীতি করা উচিত না। কারণ আমাদের দেশে প্রত্যেকটা জিনিসের ওই যে অ্যাবিউজ করা হয় অনেক বেশি, আর অনেক বেশি মিস ইন্টারপ্রিটেশন করা হয়। যেমন একটা সাপোজ এখন ভোট হচ্ছে, 3টা দল 4টা দল দাঁড়াচ্ছে, সেখানে আমি কিন্তু 4টা দলকে ভোট দিতে পারবো না, পারবো? আমি কিন্তু একটা দলকেই ভোট দিব। হ্যাঁ, তাহলে একটা দলকে আমি সাপোর্ট করছি, এটা আমার ব্যক্তিগত চয়েস, আমার ব্যক্তিগত অভিমত। আমি মনে করছি এই দলটা আসলে, এই সরকার গঠন করলে, পাওয়ারে আসলে হয়তো দেশের ভালো কিছু হতে পারে। এখন এই আসার পরে যদি দেশ ভালো না হয়, ভালো কিছু না হয়, খারাপ হয়, সেটার দায় কি আমার? বা সেটার জন্য কি আমিও ওদের সাথে খারাপ? এই ব্যাপারগুলো তো আমরা আলাদা করতেই পারি না। আমি তো ভালোর জন্যই আমি চেয়েছি, ভালো মানুষের ভেতরে ঢুকে তো আর আমি জানি না পরের সিচুয়েশন কী হবে, আমি জানি না। তো আমার কাছে মনে হয় যে শিল্পীদের আমাদের দেশে রাজনীতি করাটা ঠিক না। তবে হ্যাঁ, আবার ঢালাওভাবে সবাইকে যে দোষারোপ করা হচ্ছে, অমুক দলকে সে সাপোর্ট করলো, অমুককে সে ওই করলো, এটাও কিন্তু কারো করাটা ঠিক না, এটা আমি মনে করি। রাইট, কারণ শিল্পীরাও তো রক্ত মাংসে গড়া মানুষ। অবশ্যই। এখন আমি তো কিন্তু একটা ভোট দিব, আমি ওই ভোটটা মানে কি আমি তাকে সাপোর্ট করলাম, তার খারাপটাকে সাপোর্ট করলাম না? অবশ্যই না। অবশ্যই না। আমি যদি তার খারাপটা সাপোর্ট করি, তাহলে তো আমিও কোটি কোটি টাকার মালিক হয়ে বসে থাকবো, বা আমিও হয়তো বা মানে অ্যাটলিস্ট আমার মোরালিটি, আমার ভ্যালুজ, এথিক্স কোথায় গেল? দেশের মানুষ তো সবাই দেশটার ভালো চায়। একদম। তবে রাজনৈতিক দর্শনের পাশাপাশিও রিসেন্টলি আমরা দেখছি যে শিল্পীদের হয়রানি করা হচ্ছে মিথ্যে মামলা দেওয়ার মাধ্যমে। এবং আমরা যদি নাম মেনশন করেই বলি, মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে দেখেছি যে অর্থ আত্মসাৎ মামলা এবং হুমকি ধামকির বিষয়টা নিয়ে মামলা হয়েছে। পরবর্তীতে সেটা মিথ্যে প্রমাণিত হয়েছে, দেখলাম যেটা আদালতে। এবং মেহজাবিন চৌধুরী এবং তার ভাই যিনি মামলা করেছেন তাকে চেনেনও না। তো এই বিষয়গুলো নিয়ে আবার দেখা যায় যে সামাজিক মাধ্যমে পক্ষ বিপক্ষ অনেক কিছু হয়ে যায়। এই জায়গায় ভাই আমি আবার ফিরে যাব ওই জাপানের এডুকেশনে। আমাদের দেশের মানুষের মোরালিটি, এথিক্স, ভালো মানে ফেয়ার আনফেয়ার, জাজমেন্টাল থাকে না যে আমাদের, এইটা যে নৈতিকতার জায়গাটা
একদম মানে আমরা পিছনের দিকে গিয়েছি, শেষ হয়ে গেছে আমি বলবো না, কারণ আমি খুব পজিটিভ মানুষ, আমি পজিটিভলি বলতে চাই শেষ হয়নি এখনও, আমরা চাইলে এখনও হাল ধরতে পারি। হ্যাঁ, আমরা পেছনের দিকে গিয়েছি, সামনের দিকে এগোইনি। তাহলে কি করতে হবে, আমরা যদি একদম এখন এই নতুন জেনারেশনগুলো যে তৈরি হচ্ছে তাদেরকে যদি আমরা নৈতিকতা, ফেয়ারনেস, ভ্যালুজ, এথিক্স, মোরালিটি, হিউম্যানিটি, কম্প্যাশনেট হওয়া, এগুলো যদি শেখাই, আরও অনেক বেশি বেশি শেখাই, আমার মনে হয় এই যে একটা মানুষ যেমন আমি শুনেছিলাম যে একটা সময় বুয়েটে রাজনীতি হতো, একজন আরেকজনকে ইট দিয়ে ঢিল দেওয়ার আগে, ঢিল মারার আগে ও বলতো আল্লাহ ঢিল মারবো, ও তো ব্যথা পেতে পারে। তো একইভাবে এই যে এক রক্তারক্তি, খুনাখুনি, বা এই যে একটা মানুষকে অপদস্থ করা, অপমান করার আগে এই মানুষের যখন মোরালিটি তৈরি হবে, নৈতিকতা তৈরি হবে, ও চিন্তা করবে আমি ওকে এরকম বলবো, ওর তো কষ্ট লাগবে, আমি ওর এটা করবো, ওর তো ক্ষতি হবে। এই চিন্তাগুলো, এই যে বিবেক, এই জিনিসগুলো হওয়া মানে বিবেক জাগ্রত হওয়া খুব জরুরি, অনেক জরুরি, এবং এটার জন্য ভাইয়া আমাদের একদম গোড়া থেকে কাজ করতে হবে। আপনি যেটা বললেন পরবর্তী সরকার যিনি আসবেন আপনি তার কাছে প্লিজ পেশ আমার এই করবেন। কথাটা একটু কোট করে সেখানে পাঠিয়ে দিও, যেন আমাদের এখন পরবর্তী জেনারেশনদেরকে আমরা এটা শেখাতে পারি। না সেটাই চাই, কারণ আমরা সামাজিক মাধ্যমে সারাক্ষণ ব্যস্ত থেকে আসলে একে ওকে রীতিমতো হ্যাঁ, বুলিং করা, bullying ছোট করা, করছেন, ছোট অপদস্থ করা, আমরা এটাই করছি, ভালো কিন্তু আমাদের করছি না। শিল্পীদের পিছিয়ে দিলে কিন্তু আমাদেরই নিজেদেরই বদনাম হবে। যেমন ধরেন অবশ্যই। আমাদের কোনো শিল্পী যদি দেশের বাইরে উন্নতি করে, আমরা দেশের বাইরের পেজগুলোতে গিয়েও দেখি যে বাংলাদেশের অনেকে সেখানে নেগেটিভ কমেন্ট করছে, আমাদের শিল্পীকে পাশের দেশের কাছে কিংবা অন্য দেশের ছোট কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাতে আসলে আখেরে লাভটা কার? হ্যাঁ, এবং আমাদের এই আরেকটা কথাও আমি তোমার অনুষ্ঠানে বলতে চাই যে আমাদের শিল্পীরা কিন্তু যেমন বন্যা আপা একটা কথা সবসময় বলতেন যে রিচি কখনো এটা সবসময় মনে রাখবে যে তোমার কলিগ ইজ অলওয়েজ রাইট। মানে ধরো আজকে রুম্মান তোমার যদি আমার কোনো একটা কিছু খারাপ লাগতেই পারে ভাইয়া, তোমার আমার জীবন দর্শন আলাদা হতেই পারে। এখন আমি কি করব, আমি কি ওপেন ফেসবুকে 1 লাখ 2 লাখ 5 লাখ মানুষের সামনে আমি তোমাকে নিয়ে স্ট্যাটাস দিব, কি তোমাকে নিয়ে আমি বলবো রুম্মান ইউ ডিড রং? নো। আমি কি করব ভাইয়া, আমি তোমাকে ইনবক্সে বলবো, আমি তোমাকে একটা কল করবো যে ভাইয়া আমার মনে হয় কি এটা কিন্তু এরকম, তুমি কি একটু দেখবা ভাইয়া, আমার মনে হয় এটা না করাই ভালো। আমি এভাবে বলবো, কেন আমাকে ফেসবুকে আরও 20টা মানুষকে জানান দিয়ে আবার তাকে নিয়ে কথাটা লিখতে হবে? মানে এই এথিক্সগুলো আমাদের কোথায় বলো তো? আশা করছি আপনার মতো যারা আশাবাদী মানুষ, ওই যে বলছিলেন যে আমাদের এখনো শেষ হয়ে যায়নি, হ্যাঁ। কিছুটা অবশিষ্ট আছে, এবং সেই অবশিষ্টটা নিয়ে যদি আমরা কাজ করি নিশ্চয়ই আমরা সুদিনের দেখা পাবো আর কি। এবং আপনি সেরকম অনেক গুণী মানুষদের আপনার জীবনে পেয়েছিলেন, এবার ছোট ছোট করে তাদের সম্পর্কে একটু জানতে চাই, সেটা সেই প্রজন্মের কিংবা এই প্রজন্মের যাই হোক আর কি। শর্মিলী আহমেদ যিনি আমাদের মাঝে নেই, আপনার প্রথম নাটকের সহশিল্পী। হ্যাঁ, আম্মাকে আসলে অনেক মিস করি, এবং আমার খুবই দুর্ভাগ্য যে উনি যখন ইন্তেকাল করলেন তখন আমি আমেরিকায় ছিলাম। আমি প্রায় দিলারা আম্মা, ডলি মা আমার বাসার পাশেই থাকে, আমি প্রায় ওনাদেরকে একসাথে করার চেষ্টা করি। আমার খুব ভাল লাগে ওনাদেরকে দেখলে না, আমার মনে হয় কি যে ওনারা যে এখনও আমাদের মাঝে আছেন, এই যে একটা কথা বলেন, মা বলে ডাক দেন, এটা যেন জীবনের অনেক বড় একটা ব্লেসিং। তো আম্মাকে অনেক মিস করি, এত সুন্দর করে কথা বলেন। এবং তুমি জানো ভাইয়া, এরা এমন মা যে আমার পর্দার মারা, আম্মু তো আম্মু আমার মা, নিজের মা, কিন্তু এরাও না নিজের মার থেকে কোনো কিছুতে কম ছিল না। দিলার আন্টিকে একদিন এসে দেখি কি কাঁদছে মেকআপ রুমে, আর আমাকে জড়ায় ধরে। আমি বলছি আন্টি কী হয়েছে, কেন এত কাঁদছেন, কি? মা তুই ভালো আছিস তো, মা তুই ভালো আছিস তো? কী হয়েছে? বলে যে ওই যে একটা নিউজ দেখলাম, তোর অনেক কষ্ট হয়েছে নিউজটা পড়ে। ওনারা হচ্ছে এরকম। তো ওনাদেরকে নিয়ে বললে ওনারা এক একজন আসলে এক একটা বই, বই বলতে হবে, পুরা বই লিখতে হবে আর কি। হুমায়ুন ফরিদি ওনার, তুমি জানো ওনার প্রথম ডিরেকশনের কাজ কিন্তু আমি করেছিলাম। সুবর্ণা আপার প্রথম লেখা এবং ফরিদি ভাইয়ের প্রথম ডিরেকশন, লন্ডনে শুটিং হয়েছিল এই নাটকটার, এবং ওনার জীবনের সাথে অনেকটাই মিল ছিল। উনি কিন্তু ওই যে বললাম, উনি কিন্তু খুব মানে অনেক অন্যরকম একজন মানুষ ছিলেন, মানে উনি মুডি মানুষ ছিলেন। এটা সবাই ইন্ডাস্ট্রির মিডিয়ার জানে যে ওনার যদি মুড ভালো থাকে ওই দিন উনি সবাইকে গিফট করবেন, খাওয়াবেন, হ্যাঁ হাসাবেন, আবার যদি মুড ভালো থাকবে না ওই দিন ওনার আশেপাশে কেউ যেতে পারবে না। তো উনি এরকম মানুষ ছিলেন, অসম্ভব ভালো অভিনেতা বললেও ভুল হবে। আসলে তুমি যাদের কথা বলছো ওনারা আসলে এক একজন ইনস্টিটিউশন, এক একজন এক একটা বই।
সেরকমই আফজাল হোসেন, আফজাল ভাই, উনিও একজন বই। উনি সুবর্ণা আমার মোস্তফা। সুবর্ণা আপা, এনাদের আসলে বলে শেষ করা যাবে না। ওনাদের সাথে কথা বললে অনেক কিছু শিখতে পারি, এবং ওনারা, আমি দেখেছি যে ওনারা ছোটদেরকে যেভাবে করে বুকের মধ্যে আগলে রেখেছেন, আদর করেছেন, কাছে ডেকেছেন। আমি আমেরিকা থেকে যখনই এসেছি তখনই আপা ফোন করে বা সৌদ ভাই ফোন করে বলে যে আমার বাসায় কবে আসবি, কবে খাবি, জামাই নিয়ে আসবি, এখানে খাবি। এই যে আদরটা, মানে থাকে না যে দে আর মাই সেকেন্ড ফ্যামিলি। আমি মিডিয়াতে যে কাজ করেছি, ওরা আসলে আমার সেকেন্ড ফ্যামিলি। আমার আত্মীয় স্বজনের বাইরেও আসলে জি। এদের সাথেই তো আমি জীবনে বেশি সময় কাটিয়েছি। টনি ডায়েস, টনি ভাই হচ্ছে আমার প্রথম নায়ক, এবং টনি ভাই হচ্ছে তার ডিরেকশনের তার প্রথম ডিরেকশনের নায়িকা। প্রথম নায়িকা, আমি প্রথম অ্যাক্ট্রেস। তো টনি ভাইয়ের সাথে আমার আসলে অন্যরকম একটা কেমিস্ট্রি আছে, অন্যরকম একটা বন্ডিং আছে, এবং অনেক ধরনের শেয়ারিংস আছে ওনার সাথে আমার কাজের জায়গা। তো রিচি, উনি মনিটর দেখে, রিচি খুব সুন্দর, খুব সুন্দর, রিচি আরেকটু আরেকটু উপরে তাকাও, একটু নিচে তাকাও। তো অনেক মজার মজার অভিজ্ঞতা আছে টনি ভাইয়ের সাথে। আচ্ছা। বিদেশেও একসাথে আমরা বাহ। অনেক বছর ছিলাম। চঞ্চল চৌধুরী, চঞ্চল ভাই তো খুবই মজার মানুষ। ও, তার সাথে থাকলেই আসলে পৃথিবীতে দুঃখ বলে কিছু আছে মনে হয় না। চঞ্চল ভাই সারাক্ষণ হাসতে থাকে। সাব্বিরও তাই, আমাদের মীর সাব্বির, মোশাররফ ভাই, জাহিদ ভাই। জাহিদ ভাইয়ের একদম। সাথে তো থাকলে কখনো মনে হয় না যে আসলে পৃথিবীতে দুঃখ বলে কোনো শব্দ আছে। তো মন ভালো করার জন্য আমার মনে হয় যে একদম তারা ডক্টর হিসেবেই কাজ করে। একদম। তো আমার মোশাররফ করিমকে নিয়ে জানবার ছিল, তো আপনি বলে দিলেন। হ্যাঁ, সেটা। আর মানে অ্যাপার্ট ফ্রম অল দিস, হাসানোর কথা তো আসলে বলেছি ওদের মানুষ বা জি, জি। ব্যক্তিগত জায়গা থেকে, বাট তারা প্রত্যেকের জায়গায় দুর্দান্ত অভিনয় শিল্পী, তা তো দুর্দান্ত অবশ্যই। বাবা। তারা তাদের সন্তানদের জন্য যা যা করে বা করেছে, এটা কিন্তু আমরা মেকআপ রুমে বসে করছে আমরা দেখেছি। এবং মোশাররফ ভাই বা আপনার ছেলের নাম একই। হ্যাঁ, একই। এবং মোশাররফ ভাইকে আমি দেখেছি যে নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করা, মানে এরা প্রত্যেকের জায়গায় বাবা হিসেবে বলো, অভিনয় শিল্পী হিসেবে বলো, কলিগ হিসেবে বলো, অতুলনীয়। আফরান নিশো, নিশো মজার মানুষ। নিশোর সাথে আমার কাজ কম হয়েছে, কিন্তু বন্ধুত্বটা অনেক। নিশোর আর প্রথম দিককার কাজ প্রথম কোথাও? নিশোর প্রথম কাজ আমার সাথে আচ্ছা। একটা অসম প্রেমের গল্প ছিল, ওইটা ডিরেক্টর টনি ভাই ছিল। ওকে। ওটা ডিরেক্টর টনি ভাই ছিল। সো নিশো নিশো হচ্ছে গিয়ে ওর সাথে আমার মানে ব্যক্তিগত শেয়ারিংসের জায়গা অনেক কম, কিন্তু ওকে আমার আসলে প্রকৃত শিল্পী মনে হয়। বন্ধুত্ব আছে, শিল্পী, একদম প্রপার শিল্পী হতে হলে যা যা গুণাবলী লাগে নিশোর মধ্যে সবটাই আছে। জিয়াউল ফারুক, অপূর্ব। অপূর্বর কথা যে বলবে, এটা আমি এক্ষুনি জানতাম। কারণ He- নিশোর পাশাপাশি নিশো অপূর্ব দুটো নামটা নাম আসে। পাশাপাশি আসে। হি ইজ মাই কিউটি পাই। ও একটা cutie অনেক pie। নাটক দেখেছি আপনাদের হ্যাঁ, একসাথে। আমরা একসাথে কাজ করেছি, বাট মোর ওভার হচ্ছে তার সাথে আমার বন্ধুত্বর জায়গাটা, শেয়ারিংসের জায়গাটা অনেক বেশি। ওর যে কোনো বিপদ আপদ, মানুষের সবসময় আপস অ্যান্ড ডাউনস লাইফে থাকে। তো যখন ওর কোনো ধরনের কিছু হতো, ও না দৌড়ে আমার কাছে চলে আসতো। বাসার শুটিং হলে, কিউটি পাই কী রান্না করছো, একটু পাঠাও তো। তো গত রোজায় ও হচ্ছে ওই যে গোলাম মামুনের শুটিং করছিল, পুলিশের ইউনিফর্ম পরে আমার বাসায় চলে আসছিল ইফতার করতে। তো তখন নিচে দারোয়ান টারোয়ান সব মানে ওরা কনফিউজ, যে এটা কি অপূর্ব নাকি কোনো পুলিশ। তো ও আমার পার্লারের ওপেনিং অপূর্ব করেছে Yes. আমেরিকা যাওয়ার দিন। তো ওর সাথে আসলে আমার একটা অন্যরকম সম্পর্ক। আর অপূর্বর একটা গুণের কথা কিন্তু আমি একবার তোমাদের মাছরাঙ্গার একটা প্রোগ্রামে বলেছিলাম, কোনটা জানো? যে ওকে আমি মানে কখনো দেখি নাই ও জয়াপুর মতো। আমি কোনোদিন দেখিনি যে ওকে কেউ একটা থাপ্পড় মেরে গেলেও ও পাল্টা ওকে একটা থাপ্পড় মেরেছে, বা কখনো বলেছে কেন মারলি। মানে কাউকে নিয়ে কখনো বাজে কথা, নেগেটিভ কথা, বদনাম করা আমি কোনো দিন ওর মুখে আমি শুনিনি। এটা কিন্তু অনেক বড় একটা গুণ। বাহ। সাদিয়া ইসলাম মৌ, মৌয়াপু তো হচ্ছে আমার মৌয়াপু। মৌয়াপু হচ্ছে আমার বড় বোন। আমি মৌয়াপুকে না একটা উদাহরণ দিই। আমি লন্ডনে যে ফরিদি ভাই যে নাটকটা করলাম, ওই জি। নাটকের শুটিংয়ে মৌয়াপুও গিয়েছিল। ওখানে আমরা একসাথে 5টা নাটক করতে গিয়েছিলাম। তো তখন আমার আম্মু আব্বু আমাকে কিছুতেই দিবে না, শুধুমাত্র মৌয়াপুর কারণে আমাকে দিয়েছে, যে মৌয়াপু থাকলে আব্বু আম্মু দিবে। এবং মৌয়াপু যখন আমাকে নিয়ে গেল, মনে হলো যে মৌয়াপু আসলে আমার সেকেন্ড মাদার হয়ে গেল। সে রাস্তা পার হওয়ার সময় সে আমার হাত ধরে আমাকে রাস্তা পার করছে, মানে পুষ্পিকে যেরকম করে মৌয়াপু টেক কেয়ার করছে আমাকে। আমি ঘুমিয়ে যাচ্ছি, মৌয়াপু প্লেটের মধ্যে ভাত নিয়ে আমাকে বিছানার মধ্যে খাওয়াই দিচ্ছে, যে না আন্টিকে আমি কি বলবো, তুই ভাত না খেয়ে ঘুমাবি। সে আমাকে ভাত খাওয়াই দিচ্ছে। তো মৌয়াপুর মতো মানুষ আসলে সত্যি। আমি কি বলবো, মানে যুগে যুগে না, একদম। মানে 100 বছর পরে হয়তো এরকম একজন মানুষ আসে যে এত মাদারলি, এরকম একজন লেজেন্ড, লিভিং লেজেন্ড, এত বড় একজন স্টার, আনপ্যারালাল, আইকন। এত এত হচ্ছে গিয়ে মানে যদি বোনের জায়গায় বলো, বোন ওর মতো বোন হয় না, যদি মার জায়গায় বলো ওর মতো মা হয় না। সত্যি। সো মানে মৌয়াপুর তুলনা মৌয়াপুই। তো এই জেনারেশনের মধ্য থেকে যদি বলি, মেহজাবিন চৌধুরী। মেহজাবিনকে আমার ব্যক্তিগতভাবে আগে কখনো জানা হয় নাই, বাট রিসেন্টলি একটা কাজ, মানে আমার পার্লারেরই একটা কাজ করতে গিয়ে আমি ওকে
হচ্ছে গিয়ে খুব কাছ থেকে দেখলাম, এবং ওর প্রশংসা যদি আমি করতে চাই তোমার অনুষ্ঠান শেষ হবে না। ওহ, হ্যাঁ, মানে এত 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 আহ, বিনয়ী একটা মেয়ে, এবং মানে আমি ওর কোন দিকটা বলবো বলো, মানে যেমন ওর ব্যবহার, তেমন ওর আচার আচরণ, তেমন ওর বড়দের প্রতি রেসপেক্টফুল, তেমন এত সফট স্পোকেন, এবং ও আমাকে যে রেসপেক্টটা করেছে এটা আসলে আমি মানে এটা আমার বেয়ন মাই এক্সপেকটেশন ছিল। তো আমি থাকে না যে তখন থেকে আমার মাথার মধ্যে, যেহেতু আমি একজন বিচক্ষণ মানুষ, সেন্সিবল মানুষ, আমি ভাবছি কি ওর জন্য আমি কি করতে পারি, ওর জন্য আমি কি করতে পারি। কিন্তু আসলে ও তো মেহজাবিন চৌধুরী, ওর জন্য আমি কি করব। আমার তো কিছু করার নাই, আমি যেটা করতে পারি আমি ওর জন্য দোয়া করতে পারি। তো আমি জানি না মেহজাবিন যদি এই প্রোগ্রামটা দেখে, আমি মক্কায় গিয়েছিলাম, তো ওখানে গিয়ে আমার অনেক সবার কথা মনে পড়েছে, তাদের মধ্যে মেহজাবিন একজন। wow, সো আমি ওখানে গিয়ে ওর জন্য দোয়া করেছি। আমার কাছে মনে হয়েছে যে হয়তো দ্যাটস দ্য থিং আই কুড গিভ হার। সো আই উইশ মেহজাবিন এটা দেখুক। আমি ওর জন্য আসলেই, আমার কাছে মন থেকে ও আমার জন্য যেটা করেছে, মন থেকে ওর জন্য আমার অনেক দোয়া এসছে। সো আল্লাহ ওকে আসলে অনেক ভালো রাখুক। মেহজাবিন চৌধুরী এই সময়ের অনেক জনপ্রিয়, অনেক গুণী অভিনেত্রী। তিনি যত পুরস্কার পেয়েছেন আমার মনে হয় সবগুলোকে ছাপিয়ে গিয়েছে এই পুরস্কারটি। একজন সিনিয়রের কাছ থেকে মক্কায় গিয়ে দোয়া, এর থেকে বড় পুরস্কার আর কি হতে আমার পারে? যখন সবার কথা মনে হচ্ছিল, আমার ওর কথা ভীষণ মনে হচ্ছিল, কারণ রিসেন্টলি আমি ওর সাথে কাজটা করে গেছি, এবং ও আমার জন্য মানে মন থেকে আমার অনেক অনেক, আমি সবসময় ওর জন্য দোয়া করব। আসলে আমার পডকাস্টের উদ্দেশ্যটা কি জানেন রিচি আপা? যে এই যে ভালো মানুষদের ভালোত্বগুলো আমি কিন্তু নেবার চেষ্টা করি এবং দর্শকদের মাঝে ছড়িয়ে দেবার চেষ্টা করি, এবং প্রত্যেকটা সফল মানুষের পেছনে কিন্তু এই ভালো মানুষের ভালো মনটা দরকার। সেটাকে তুমি বের যেটা করে আনার আপনি চেষ্টা করো। মেহজাবিনের কথা বললেন, যেটা আপনার কথা বললেন, এবং যত অতিথিরাই এসেছেন, একটা ব্যাপার পরিষ্কার যে সফল হতে গেলে মেধা তো লাগেই, পাশাপাশি একজন ভালো মানুষ ভালো হতে মানুষ হয়। হতে হয়। তুমি কি আমাকে একটা পারমিশন দিবা? জি অবশ্যই। আমি একটা পডকাস্ট করতে চাই, এবং তোমার ভেতরের ভালো মানুষটাকে আমি বের করতে চাই সবার সামনে। মাই গড, সেটা তো আমার জন্য একটা অনার হবে যে রিচি সোলাইমানের সামনে আমি বসে। করতে চাই তোমার তবে আমি ভিতরে কিন্তু যে এত বছর ধরে তোমাকে দেখছি একই রকম, এত সুন্দর করে কথা বলো, এত এত বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে আদর করো, এত একইভাবে তুমি ব্যবহার এই যে মেনটেন করো, এই যে মনে করে করে দাওয়াত করো তোমার বিয়েতে, তোমার বাচ্চার প্রোগ্রামে, জন্মদিনে, এই জিনিসগুলো তো কেউ জানে না। তো একজনকে তো দায়িত্ব নিতে হবে বের তবে করার জন্য। আমি কিভাবে শিখেছি যে আপনারা যেভাবে সুবর্ণা মোস্তফা আফজাল হোসেনদের কাছ থেকে শিখেছেন, আমিও সেভাবে আপনাদের কাছ থেকে শিখেছি। তবে আপনি যদি পডকাস্ট করেন না, আমার কিন্তু সেই লোকটার মতো অবস্থা হবে, ড্যাব ড্যাব করে তাকে। ওকে, তাহলে আমরা 1 ঘন্টা তাকিয়ে থাকবো, তারপরে আমরা কথা বলবো। রিচি আপা, দেখতে দেখতে কিভাবে সময় শেষ হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। মানে একটা জীবন্ত অধ্যায় যেন আমি দেখলাম চোখের পলকে, এবং একজন অভিনেত্রী, একজন নৃত্যশিল্পী রিচি সোলাইমানকে তো আমরা চিনি, আমরা তার ভক্ত, কিন্তু একজন মানুষকে আজকে আবিষ্কার করলাম যার জীবনে অনেক গল্প আমাদেরকে, শুধু আজকে না, এই পর্বটি যতবার দেখবো ততবার আসলে শিখতে পারবো, এবং মনে হবে যে ভালো মানুষ হয়ে যায়। আমি চেষ্টা করি ভাইয়া, আমি চেষ্টা করি আমার ভেতরের যত কথা, ভালো লাগা, ভালো বাসা মানুষকে ছড়িয়ে দেওয়ার। আমি চেষ্টা করে যাব, জানি না কতটুকু পারবো। অবশ্যই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, এবং আরেকবার বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সময় ফুরিয়ে এলেও কিছু কথা কিন্তু থেকে যায় হৃদয়, আর শেষের সুরটা যদি হয় মৃদু, তবুও তার রেশ থেকে যায় হৃদয়ের গভীরে। আজ রিচি সোলাইমান আমাদের ছুঁয়ে গেলেন তার সহজতা, অভিজ্ঞতা আর প্রগাঢ় মন ছুঁয়ে যাওয়া কথায়। এমন মানুষদের উপস্থিতি আমাদের শিল্প জীবন দুটিকেই সুন্দর করে তোলে। তার জীবনের গল্পে ছিল এক অনাবিল ছায়া, যে ছায়ায় আমি তো শীতল হলাম। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের পর্বের আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে যে কোনো সময় ভিজিট করুন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও দিনরাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজে। আসছে শনিবার রাত 8টায় অন্য আরেক তারকার বিহাইন্ড দ্য ফেম গল্প নিয়ে আপনাদের এই আরআরকে আবারও ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোর সাথে থাকুন। বিদায়।